বাঁধিব প্রণয়ের বাহুডোরে। দীপ্তি অরণ্য। পর্ব ১। পাত্র হিসেবে সবচেয়ে অপ্রিয় স্যারকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলল শুভ্রা। যেই স্যারকে সবচাইতে বেশি ভয় পায়, যেই স্যারকে দু চোখে দেখতে পারে না, তার সাথেই কি না বিয়ে কথা চলছে শুভ্রার ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছে। শুভ্রার বাবা তন্ময় সরকারের সাথে যে কাব্য স্যারের বাবার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা কাব্য কখনোই জানতই না। কাব্যের মা সুরবন চৌধুরী বললেন, ভাই সাহেব, মেয়ে তো আমাদের ভারী পছন্দ হয়েছে। আমরা চাইছি আজই আমরা আংটি বদল করে নেই, যদি আপনার আপত্তি না থাকে। কি যে বলেন আপা, আমার কোন আপত্তি মা, মরা মেয়েটি আমার আপনার ঘরে গেলে যে ভারী আদরে থাকবে সেইটাই ভালোই বুঝতে পারছি। কাব্যের বাবা সাজ্জাদ চৌধুরী বললেন, শুধু আংটি বদল নয়, এক কাজ করি, ওদের কাবিনটা আজই করে ফেলি। ওর ইন্টারটা কমপ্লিট হলে আমরা না হয় ওকে উঠিয়ে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, সেইটা হলেই ভালো হয়, শুভ কাজে দেরি করতে নেই। আমার মেয়েটা ভাগ্য করে জন্মিয়েছে, তাই তো আপনাদের মতো এত ভালো পরিবার পেয়েছে। সারাটা সময় শুভ্রা কাঠের পুতুলের মতো বসে রইল। এই পৃথিবীতে তারা যে বাবা ছাড়া কেউ নেই। বাবা মায়ের প্রণয়ের সম্পর্কে জড়িয়ে বিয়ে করার ফলে তাদের দুই পরিবারের কেউই মেনে নেয়নি, তাদের ত্যায্য করেছে। মা মারা যাওয়ার পর থেকে বাবা বড় করেছেন আদর দিয়ে, স্নেহ, যত্ন, ভালোবাসা, মমতা দিয়ে, এখন বাবার খুশিতে বিয়েতে রাজি হয়েছে। তন্ময় সরকার একটা ড্রাইভার পাঠায় কাজী নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসেন। সব নিয়ম কানুন মেনে পবিত্র কালেমা পড়ে আবদ্ধ হয় পবিত্র এক সম্পর্কে। দু পরিবার বেজায় খুশি। শুধু খুশি না শুভ্রা, কারণ কাব্য স্যারকে তার একটুও পছন্দ না। কি করে সে সারাজীবন এমন মানুষটার সাথে, সেইটা নিয়ে ভাবছে। কাব্যকে দেখে শুভ্রার প্রচণ্ড রাগ লাগছে, কারণ কাব্য সেই যে মাথা নিচু করে বসে আছে তো আছেই, নড়ছেও না, সরছেও না। স্নেহ শূন্য স্নেহ। শুভ্রার এইখানে কোন কাজ নেই, তাই সে তার রুমে গিয়ে খোলা জানালা দিয়ে তাকিয়ে আছে আকাশে জ্বলজ্বল করা নক্ষত্রদের দিকে। আজ থেকে তার পরিচয় বদলে গেল, সে শুধু বাবার মেয়ে না, সে এখন একজনের স্ত্রী। তবে সেই মানুষটাকে কি সে ভালোবাসতে পারবে? এই প্রশ্নটা বারবার তার মনে উকি দিচ্ছে। ২। কলেজের গেটটা পেরিয়ে যেই না শুভ্রা ক্যাম্পাসে পা দিল, ঠিক সেই সময় শুভ্রার ফ্রেন্ড অনিক, ফারাবি আর রিমি ওর সামনে এসে দাঁড়ালো। হুট করে চলার পথে মানুষ সামনে এসে পড়াতে শুভ্রা খানিকটা হকচকিয়ে গেল। সামনে ওর বন্ধুদের দেখে স্বস্তি পেল। ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরাও না, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি করতাম? অনেকক্ষণ ধরে গল্পে ডুবে আছো, এবার চল একটু বিরতি নিই। ফেসবুক কম স্নো ফ্যাক্ট। রিমি বলল, আচ্ছা সরি, আসলে তোকে দেখে অনেক ডেকেছিলাম কিন্তু শুনিস নাই, তাই এমন হুট করে সামনে চলে আসলাম। আয় ক্যান্টিনে গিয়ে বসি। হুম চল, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বাসা থেকে খেয়ে আসিনি, এখন খাবো। তাহলে চল। বন্ধুরা মিলে ক্যান্টিনে গেল। ওরা খাবার অর্ডার দিল। শুভ্রা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, কাল আমার বিয়ে হয়ে গেছে। এই কথাটা শুনে অনিক, ফারাবীর, রিমির চোখ বড় বড় করে ফেলল, তারপর তিনজন একসাথে চিৎকার করে বলে উঠল, কি? উফ, এত জোরে চিৎকার করছিস কেন? তোরা তো জানিসই বাবা আমার জন্য পাত্র দেখছিল। কাল দেখতে এসে একেবারে কাবিন করে রেখেছে, ইন্টারটা শেষ হলে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। অনিক বলল, মিষ্টি খাওয়া। ফারাবি বলল, চুপ ব্যাটা, কিসের মিষ্টি ভোজ হবে? রিমি বলল, তোরা চুপ করবি, তোদের খাওয়া ছাড়া কি কোন কথা নাই? এই শুভ্রা, বলতো তুই কে, সেই ব্যক্তি দেখতে কেমন? শুভ্রা হতাশের সুরে বলল, চিনিস তোরা, সে হলো আমাদের সবচেয়ে অপ্রিয় টিচার কাব্য চৌধুরী। এই কথাটিতে ওদের মাথা বাজ পড়ল। তিনজনই বলল, দোস্ত তুই শেষ। এই হিটলারের সাথে সংসার করবি কি করে? জানি না রে। এই টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। শুধু বাবার জন্য রাজি হয়েছি, আর কিছুই না। স্নেহ শূন্য স্নেহ। রিমি বলল, বদ দে বুইন। ভাগ্যে যা আছে তাই হবে। তুই লেখাপড়াতে মন দে। ওদের কথার মাঝে খাবার চলে এলো। সবজি ভাজি আর পরোটা। ওরা খাচ্ছে। ঠিক সেই সময়ে কাব্য চৌধুরী তার বাইক নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করে। সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। রিমি শুভ্রাকে বলল, দোস্ত তোর জামাই আইছে। শুভ্রা রিমি মাথায় গাঁটটা মেরে বলল, চুপচাপ খাওয়াতে মন দে ফাজিল। কাব্য আর কিছু কলিক মিলে ওনারও ক্যান্টিনে গেল।
কাব্যের সাথে চোখাচোখি হলো শুভ্রার। শুভ্রা সাথে চোখ নামিয়ে ফেলে। শুভ্রাদের খাওয়া শেষ। ফারাবি গেল বিল দিতে। এইদিক অনিক আর রিমি ঠোঁট চেপে মিটমিট করে হাসছে। শুভ্রা কিছুক্ষণ পর পর ওদের দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছে। ফারাবি এসে চেয়ার টেনে বসে বলল, হইছে তোদের, ওকে খেপানো বন্ধ কর। শুভ্রা দিকি বারবার তাকাচ্ছে কাব্য। হঠাৎই পিছনে বসা দুইটি ছেলেদের কথা শুনে ফেলল। ওরা বলাবলি করছে যে সাদা ড্রেস পরা মেয়েটিকে দেখেছিস, কি হট দেখতে। গলার তিলটা খুব জোশ। ইচ্ছে তো করছে উফ। এই রকম একটা বাজে কমেন্ট শুনে মুহূর্তে রেগে গেল কাব্য, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। শুভ্রা রিমিকে বলল, দোস্ত তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে হাত টেনে কেবিনের ভিতর নিয়ে গিয়ে দরজাটা লক করে দিয়ে শুভ্রাকে দেয়ালের সাথে চেপে ধরল কাব্য। শুভ্রা ভয়ে চোখ বন্ধ করে নিল। লুক অ্যাট মি মিসেস কাব্য চৌধুরী। শুভ্রা জামার দুই সাইড মোট করে চোখ মুখ খিচে আছে। শুভ্রা একদম আমাকে রাগাতে বাধ্য করবি না। খুল চোখ। ভয়ে ভয়ে চোখে তাকালো কাব্যের চোখে। অসম্ভব লাল হয়ে আছে। দেয়াল থেকে এক হাত নামিয়ে শুভ্রার গাল দুটো চেপে ধরে বলল, কলেজে পড়তে আছিস না ফ্যাশন করতে? এই তোর কলেজ ড্রেস কই? এই তোর ড্রেসের এই অবস্থা কেন হে? ওড়নাটা ঠিক মতো পিন আপ কেন করিস নেই? এই ফিটিং জামা, গলার নিচে তিল দেখিয়ে ছেলেদের সিডিউস করছিস। থাপ্পড় চিনিস, থাপ্পড় দিয়ে দাঁত কপাটি খুলে ফেলব। শুভ্রা ফুপিয়ে কেঁদে উঠল। স্নেহ শূন্য স্নেহ। চাইলে একবার দেখে আসতে পারেন আমাদের পেজটি ফেসবুক কমস্নেহ শূন্য লোড। এই চুপ, একদম কাঁদবি না। একটা কথা কান খুলে শুনে রাখো, এত কিছু বলি নাই কারণ অধিকার ছিল না, এখন অধিকার আছে। আর আমার সম্পদের দিকে কেউ তাকাক আমার পছন্দ না। ভুলে যাবি না তুই একজন বিবাহিতা স্ত্রী। এখন থেকে কলেজ ড্রেস, মাথায় হিজাব বেঁধে তারপর আসবি। নয়তো তোর খবর আছে। শুভ্রা ঠোঁট উল্টিয়ে কাঁদতে নিলে কাব্য এক সেকেন্ড দেরি না করে কাব্যের ওষ্ঠ যুগল মিলিয়ে দিল চোখের পলকে। শুভ্রা তো মুহূর্তে ফ্রিজ হয়ে গেল। ও কি প্রতিক্রিয়া দিবে সেইটা ভুলে গেল। কিছুক্ষণ পর কাব্য ঠোঁটা ছেড়ে দিল। কাব্য শুভ্রার দিকে তাকিয়ে বলল, এমন বড় বড় চোখ করে তাকার কিছু নেই। আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে কত কিছু হবে। সম্পূর্ণ গল্পটি পেয়ে যাবেন স্নেহশূন্য স্নেহ পেইজে। আর এইটা তো সামান্য মৃদু স্পর্শ। নিজেকে প্রিপেয়ার করো আমার অতি মিষ্টি বউ। বাই দা ওয়ে, তোমার ঠোঁটের টেস্টটা কিন্তু অমৃত। যাও এখন। এইখানে দাঁড়িয়ে থাকলে আরো কিছু অঘটন ঘটবে। শুভ্রা আর দেরি না করে কেবিনের দরজাটা খুলে দৌড়ে বের হয়ে ক্যান্টিনে গিয়ে ওর ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেয়। বাধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব ৩। দীপ্তি অরণ্য। কলেজের গেটটা পেরিয়ে যেই না শুভ্রা ক্যাম্পাসে পা দিল, ঠিক সেই সময় শুভ্রার ফ্রেন্ড অনিক, ফারাবি আর রিমি ওর সামনে এসে দাঁড়ালো। হুট করে চলার পথে মানুষ সামনে এসে পড়াতে শুভ্রা খানিকটা হকচকিয়ে গেল। সামনে ওর বন্ধুদের দেখে স্বস্তি পেল। ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরাও না, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি করতাম? রিমি বলল, আচ্ছা সরি, আসলে তোকে দেখে অনেক ডেকেছিলাম কিন্তু শুনিস নাই, তাই এমন হুট করে সামনে চলে আসলাম। আয় ক্যান্টিনে গিয়ে বসি। হুম চল, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বাসা থেকে খেয়ে আসিনি, এখন খাবো। তাহলে চল। বন্ধুরা মিলে ক্যান্টিনে গেল। ওরা খাবার অর্ডার দিল। শুভ্রা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, কাল আমার বিয়ে হয়ে গেছে। এই কথাটা শুনে অনিক, ফারাবির, রিমির চোখ বড় বড় করে ফেলল, তারপর তিনজন একসাথে চিৎকার করে বলে উঠল, কি? উফ, এত জোরে চিৎকার করছিস কেন? তোরা তো জানিসই বাবা আমার জন্য পাত্র দেখছিল। কাল দেখতে এসে একেবারে কাবিন করে রেখেছে, ইন্টারটা শেষ হলে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। অনিক বলল, মিষ্টি খাওয়া। ফারাবি বলল, চুপ ব্যাটা, কিসের মিষ্টি ভোজ হবে? রিমি বলল, তোরা চুপ করবি, তোদের খাওয়া ছাড়া কি কোন কথা নাই? এই শুভ্রা বলতো তুই কে, সেই ব্যক্তি দেখতে কেমন? শুভ্রা হতাশের সুরে বলল, চিনিস তোরা, সে হলো আমাদের সবচেয়ে অপ্রিয় টিচার কাব্য চৌধুরী। এই কথাটিতে ওদের মাথা বাজ পড়ল। তিনজনই বলল, দোস্ত তুই শেষ। এই হিটলারের সাথে সংসার করবি কি করে? জানি না রে। এই টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। শুধু বাবার জন্য রাজি হয়েছি, আর কিছুই না।
রিমি বলল, বদ দে বুইন। ভাগ্যে যা আছে তাই হবে। তুই লেখাপড়াতে মন দে। ওদের কথার মাঝে খাবার চলে এলো। সবজি ভাজি আর পরোটা। ওরা খাচ্ছে। ঠিক সেই সময়ে কাব্য চৌধুরী তার বাইক নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করে। সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। রিমি শুভ্রাকে বলল, দোস্ত তোর জামাই আইছে। শুভ্রা রিমি মাথায় গাঁটটা মেরে বলল, চুপচাপ খাওয়াতে মন দে ফাজিল। কাব্য আর কিছু কলিক মিলে ওনারও ক্যান্টিনে গেল। কাব্যের সাথে চোখাচোখি হলো শুভ্রার। শুভ্রা সাথে চোখ নামিয়ে ফেলে। শুভ্রাদের খাওয়া শেষ। ফারাবি গেল বিল দিতে। এইদিক অনিক আর রিমি ঠোঁট চেপে মিটমিট করে হাসছে। শুভ্রা কিছুক্ষণ পর পর ওদের দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছে। ফারাবি এসে চেয়ার টেনে বসে বলল, হইছে তোদের, ওকে খ্যাপানো বন্ধ কর। শুভ্রা দিকি বারবার তাকাচ্ছে কাব্য। হঠাৎই পিছনে বসা দুইটি ছেলেদের কথা শুনে ফেলল। ওরা বলাবলি করছে যে সাদা ড্রেস পরা মেয়েটিকে দেখেছিস, কি হট দেখতে। গলার তিলটা খুব জোশ। ইচ্ছে তো করছে উফ। এইরকম একটা বাজে কমেন্ট শুনে মুহূর্তে রেগে গেল কাব্য, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। শুভ্রা রিমিকে বলল, দোস্ত তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে হাত টেনে কেবিনের ভিতর নিয়ে গিয়ে দরজাটা লক করে দিয়ে শুভ্রাকে দেয়ালের সাথে চেপে ধরল কাব্য। শুভ্রা ভয়ে চোখ বন্ধ করে নিল। লুক অ্যাট মি মিসেস কাব্য চৌধুরী। শুভ্রা জামার দুই সাইড মোট করে চোখ মুখ খিচে আছে। শুভ্রা, একদম আমাকে রাগাতে বাধ্য করবি না। খুল চোখ। ভয়ে ভয়ে চোখে তাকালো কাব্যের চোখে। অসম্ভব লাল হয়ে আছে। দেয়াল থেকে এক হাত নামিয়ে শুভ্রার গাল দুটো চেপে ধরে বলল, কলেজে পড়তে আছিস না ফ্যাশন করতে? এই তোর কলেজ ড্রেস কই? এই তোর ড্রেসের এই অবস্থা কেন হে? ওড়নাটা ঠিক মতো পিন আপ কেন করিস নেই? এই ফিটিং জামা, গলার নিচে তিল দেখিয়ে ছেলেদের সিডিউস করছিস। থাপ্পড় চিনিস, থাপ্পড় দিয়ে দাঁত কপাটি খুলে ফেলব। শুভ্রা ফুপিয়ে কেঁদে উঠল। এই চুপ, একদম কাঁদবি না। একটা কথা কান খুলে শুনে রাখো, এত কিছু বলি নাই কারণ অধিকার ছিল না, এখন অধিকার আছে। আর আমার সম্পদের দিকে কেউ তাকাক আমার পছন্দ না। ভুলে যাবি না তুই একজন বিবাহিতা স্ত্রী। এখন থেকে কলেজ ড্রেস, মাথায় হিজাব বেঁধে তারপর আসবি। নয়তো তোর খবর আছে। শুভ্রা ঠোঁট উল্টিয়ে কাঁদতে নিলে কাব্য এক সেকেন্ড দেরি না করে কাব্যের ওষ্ঠ যুগল মিলিয়ে দিল চোখের পলকে। শুভ্রা তো মুহূর্তে ফ্রিজ হয়ে গেল। ও কি প্রতিক্রিয়া দিবে সেইটা ভুলে গেল। কিছুক্ষণ পর কাব্য ঠোঁটা ছেড়ে দিল। কাব্য শুভ্রার দিকে তাকিয়ে বলল, এমন বড় বড় চোখ করে তাকার কিছু নেই। আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে কত কিছু হবে। আর এইটা তো সামান্য মৃদু স্পর্শ। নিজেকে প্রিপেয়ার করো আমার অতি মিষ্টি বউ। বাই দা ওয়ে, তোমার ঠোঁটের টেস্টটা কিন্তু অমৃত। যাও এখন। এইখানে দাঁড়িয়ে থাকলে আরো কিছু অঘটন ঘটবে। শুভ্রা আর দেরি না করে কেবিনের দরজাটা খুলে দৌড়ে বের হয়ে ক্যান্টিনে গিয়ে ওর ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেয়। 4. হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো শুভ্রাকে সাপের মতো কেউ জড়িয়ে আছে। ঘুম ঘুম চোখে কাব্যকে দেখে শুভ্রা জোরে চিৎকার করতে নিলেই কাব্য শুভ্রার মুখটা চেপে ধরে বলে, এই মেয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশী জাগাতে চাইছো কেন? শুভ্র আমতা আমতা করে বলে, স্যার আপনি এইখানে কখন আসলেন? ওমা, এইটা কেমন কথা, আমার বউ আমার শ্বশুরবাড়ি, আমি যখন খুশি তখন আসবো, তাতে তোমার কি? বাবা! উহুস, আমার শ্বশুর মশাই পারমিশন দিয়েছে এবং কি কাল আমার সাথে যাবে আমার বাড়িতে। কিন্তু কেন? ও মা, বাসর করতে। শুভ্রা ছোট ছোট চোখ করে বলে, অসম্ভব, আমি যাব ও না, আর এই রুমেও এখন থাকবো না, আলাদা রুমে যাব। এই রুমের বাহিরে পাটা দিয়ে দেখো ঢেং কেটে লুলা বানিয়ে কোলে বসে আদর করব। এমা ছি, আপনি না একজন স্যার আর আমার সাথে এই ভাষায় কথা বলছেন, আপনার লজ্জা করে না? ওমা, লজ্জা করবে কেন বেবি, লিসেন টু মি, ছেলেদের লজ্জা থাকতে নেই, ছেলেদের লজ্জা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। আর বউয়ের কাছে লজ্জা কিসের? যারা লজ্জা পায় বউদের, তারা কাপুরুষ, আর আমি বীর পুরুষ। আমি কিন্তু বাবাকে ডাক দিব। দেও না করলো কে? তোমার বাবা থাকলে তো আসবে, উনি অফিসের কাজে বিদেশে গেছেন কিছুদিনের জন্য, কবে আসবে বলে যায়নি, তবে বলেছে 4 থেকে 5 মাস লাগবেই। যাওয়ার আগে তোমাকে আমার দায়িত্ব রেখে গেছে। এখন এত রাতে বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। শুভ্রা বালিশে মাথা রাখতেই কাব্য টেনে শুভ্রার কোমর জড়িয়ে ধরল।
মুহূর্তে শুভ্রার শরীর কাটা দিয়ে উঠল। আপনি আমাকে জড়িয়ে না ধরে কাইন্ডলি কোলবালিশটা জড়িয়ে ধরুন। তুমিই আমার কোলবালিশ। এখন আর একটি কথা বললে, তোমাকে বিলাইয়ের ছাউয়ের মতো ঘাড়ে ধরে জানালা দিয়ে টুপ করে ফেলে দিব। চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। বেচারি শুভ্রা কি আর করবে, অস্বস্তি নিয়েই চোখ বন্ধ করে রইল। সকালে ঘুমের মধ্যে সুরসুরি লাগার কারণে ঘুম ভেঙে যায় শুভ্রার। শুভ্রা দেখল কাব্য শুভ্রার গলাতে মুখ গুজে শুয়ে আছে। শুভ্রা কাপা কাপা গলাতে বলল, এই যে শুনুন না, সকাল হয়ে গেছে, উঠুন, কলেজে যেতে হবে তো। শুভ্রার ডাকে পিট পিট করে চোখ খুলল কাব্য। চোখ খুলে বলল, ওহম, আজ তোমার কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় ড্রপ করে দিব, বাসায় থাকবে। মা বাবা খুব এক্সাইটেড তুমি বাসায় যাবে বলে। আজকে ওদের সাথে সময় কাটাবে। ওকে তাহলে উঠুন, আমি ফ্রেশ হব। তুমি উঠো, আমাকে উঠাছ কেন? আপনিই তো আমাকে। হুম, আমি তোমাকে কি বেবি? কিছু না, ছাড়ুন। ছাড়বো, তবে আমার একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করেই ছাড়বো। কি কাজ? আই এম সরি শুভ্রা বেবি, আমি অনেক চেষ্টা করেও পারিনি নিজেকে আটকাতে, কথাটা বলেই কাব্য এক হাত দিয়ে শুভ্রার মুখ চেপে ধরে, মুখটা আস্তে করে শুভ্রার গলাতে যেই তিলটা আছে ওই তিলটাতে প্রথম ঠোঁট চেপে ধরে, তারপর আস্তে ধীরে দাঁত বসিয়ে একটা বাইট দেয়। শুভ্রা চোখ বন্ধ করে দিয়ে উহুম উহুম করল। কাব্য শুভ্রাকে ছেড়ে দিতে শুভ্রা শুয়া থেকে উঠে বসে ঠোঁট উল্টে কান্না করে দিয়ে বলল, আপনি মানুষ না মনস্টার হাজবেন্ড। কাব্য এক টানে শুভ্রাকে তার কোলে এনে ফেলে বলে, আহ বেবি, এখনই এমন করছো, পরে কি করবে? যখন আমি গভীরভাবে ছুঁয়ে দিব তোমাকে, তখন তো কেঁদেও পার পাবে না। আমি কিন্তু 1 ইঞ্চিও ছাড় দিব না। সোনা, কেঁদে নিজেকে প্রিপেয়ার করো মাই সুইট ওয়াইফ। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 5। দীপ্তি অরণ্য। লিভিং রুমে বসে আড্ডায় মেতে উঠেছে শুভ্রা, কাব্যের মা ও বাবা। কথায় কথায় কাব্যের মা জিজ্ঞেস করল, আচ্ছা মা, তোমার কি পিঠে পছন্দ আর কি খেতে পছন্দ? আমার তো পাটিসাপটা আর ভাপা পিঠা পছন্দ। আর মাংস আর খিচুড়ি একসাথে মিক্স যে রান্না করে না, ওটা আমার পছন্দ। ঠিক আছে, আজকের দুপুরে এইটাই রান্না করব। কাব্যের বাবা, তুমি যাও তো, অফিসে যাও। আর সন্ধ্যায় ফিরবে, আমরা 3 জন মিলে লুডো খেলব। শুভ্রা খুব খুশি হয়ে বলে উঠে। শুভ্রা মা, তুমি অনেকক্ষণ হয়েছে এসেছো, যাও রুমে গিয়ে রেস্ট করো। মা, আমি আপনার সাথে রান্না ঘরে থাকি। না, একদমই না, তুমি রুমে যাবে, রুমে গিয়ে রেস্ট করো। যদি দরকার হয় ডেকে নিব। আচ্ছা ঠিক আছে বলে শুভ্রা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ফোনে গেমস খেলতে খেলতে কখন যে সে ঘুমিয়ে যায় বুঝতেই পারেনি। কাব্যের মা রান্না ঘরে কাজ করছেন। চাল ডাল ধুয়ে নিয়ে তারপর মশলাটা মিক্সারে মিক্স করে নিল। সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিল। সব কিছু ঠিকঠাক করে তারপর চুলায় রান্না বসালো। শুভ্রা ক্লাসে নেই বলে কাব্যের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ক্লাসে কেমন যেন উদাস উদাস ভাব। কাব্য অনেক কষ্টে নিজের মনকে ধাতস্থ করে তারপর পড়ানোতে আবার মনোযোগ দিল। পড়াতে পড়াতে 1 ঘন্টা কেটে গেল। বেল বাজাতে কাব্য ক্লাসরুম থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে শুভ্রার নাম্বারে কল করল। হঠাৎ তীব্র রিংটোনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটল, চোখ মুখ কুঁচকে ফোনটা বালিশের সাইডে থেকে নিয়ে রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে? আমি তোমার জামাই। কি করো? ঘুমাছিলাম। বাহ ম্যাডাম, তাহলে ঘুমাছিলেন। আমি কি ঘুমের ব্যাঘাত ঘটলাম? সরি মিসেস কাব্য চৌধুরী, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। শুভ্রা ঘুমে ঘুমে বলে, হুম হুম। ঠিক আছে ম্যাডাম, আপনি ঘুমান, আমি যাই। আর শুনুন, দুপুরে ঠিক মতো লাঞ্চ করে নিবেন বলেই ফোনটা কেটে দিল, অথচ শুভ্রা শুনলই না। কান থেকে ফোনটা কখন সরে গেল, শুভ্রা আবার গভীর ঘুমের অতলে গহ্বরে তলিয়ে গেল। শুভ্রা ঘুম থেকে উঠতে উঠতে 1টা বেজে যায়। রুম থেকে বের হয়ে কিচেন রুমে গিয়ে দেখে কাব্যের মা নেই, তাই কাজের মেয়েটিকে বলল, খালা মা কোথায়? ও হাফা তো রাইন্ধা সেইসো কইরা গোসল করতে গেল। ও আচ্ছা। শুভ্রা সোফাতে বসে টিভি দেখছিল, সেই সময় কাব্যের মা রুমে থেকে এসে বলল, শুভ্রা মা এসো, আমরা খেয়ে নেই। শুভ্রা গিয়ে চেয়ার টেনে বসল। শুভ্রার পাশেই কাব্যের মা বসল, তারপর ওরা খাওয়া দাওয়া করে। মুভি দেখতে বসল। 6। রাত 10টা বেজে যাচ্ছে, শুভ্রা এখনো ঘরে আসছে না বলে কাব্য রুমে পাচারি করছে। অবশেষে না পেরে কাব্য গেল তার মা বাবার রুমে, গিয়ে দেখে শুভ্রা গল্পের মশগুল। কাব্য একটু কেশে তার উপস্থিত বুঝালো।
কাব্যের কাশি শুনে সবাই দরজার দিকে তাকালো, তাকিয়ে দেখল কাব্য দাঁড়িয়ে আছে। কাব্য রুমে ঢুকে বলল, কি করো তোমরা? রাত কয়টা বাজে? দেখেছ 10টা বাজে। যাও ঘুমিয়ে পড়ো। কাব্যের বাবা বলল, তা তোমার সমস্যা কি? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো কি করে? আমার বউ নামক বিলাইয়ের বাচ্চাটাকে তো তোমাদের কাছে রেখে দিছো, এখন আমার বিলাইয়ের মতো নরম তুলতুলে বাচ্চা বউটাকে ছাড়ো। কাব্যের এমন কথায় ওর বাবা মার চোখ বড় বড় হয়ে গেল, আর বেচারি শুভ্রা লজ্জায় রাঙা হলো। কাব্যের বাবা একটু কেশে বলল, শুভ্রা আমাদের সাথেই থাকবে, তুমি বরং ঘুমিয়ে পড়ো। কাব্য বলল, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, বউ থাকতে এক কেন ঘুমাবো? বউ ছাড়া একা ঘুম আসবে না। কাব্যের বাবা ফের বললেন, তা এত দিন তো বউ ছাড়া ঘুমাইছ, আজ পারবে না? বউ দিয়ে কি কাজ? যাও ঘুমাতে যাও। ছি ছি বাবা, এইটা তুমি কি বললে? এতদিন না হয় বউ ছিল না তাই একা ছিলাম, কিন্তু এখন তো বউ আছে তাই আমার বিলাইয়ের বাচ্চা মতো নরম তুলতুলে বউকে নিয়ে ঘুমিয়ে যাব। আর বউকে কি কাজে লাগবে মানে? প্রতিদিন মাকে তোমার যেই কাজে লাগে আমার বউকেও সেই কাজে লাগবে। শুভ্রা তো পারে না, লজ্জায় মাটিতে মিশে যায়। ইস কি একটা অবস্থা! কাব্যের বাবা বলল, আমার ভুল হইছে বাপ, তুই যা, তোর বউটারে নিয়া যায়। কাব্য শুভ্রার হাতটা টেনে কাব্যের কাছে এনে তারপর পাজাকোলে করে নিয়ে যাচ্ছে। আর যেতে তার বাবার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিয়ে গুড নাইট বলে চলে যাচ্ছে। ওর ভাবটা এমন যেন বিশ্ব জয় করে ফেলেছে। শুভ্রাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে বলল, তোমার 10টা 5টা একটা মাত্র বর। কোথায় কাজ করে এসেছি খোঁজ খবর নিবা, আমার আশেপাশে ঘুর ঘুর করবা, তবেই না বুঝবো আমার ঘরে বউ আছে। বউ বউ ফিলিংস হবে। তা না করে মা বাবার রুমে গিয়ে বসে আছো। এখন এক কাজ করো, যাও ওয়াশরুমে গিয়ে অজু করে এসো, আমি জায়নামাজটা বিছিয়ে নেই। শুভ্রা কাব্যের দিকে তাকিয়ে বলল, কিসের নামাজ এখনো? এমা মুসলমান হয়েছ আর এইটা জানো না 2 রাকাত নফল নামাজ পড়ে নিব? যাও এখন, গো ফাস্ট। শুভ্রা বসা থেকে উঠে ওয়াশরুমে গেল, ততক্ষণে কাব্য জায়নামাজ বিছিয়ে নিল। শুভ্রা আসতে কাব্য ও গেল ওয়াশরুমে অজু করতে। অবশেষে অজু করে এসে 2 জন নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে কাব্য জায়নামাজটা গুছিয়ে নিয়ে বিছানায় বসল। শুভ্রাকে ডেকে বসিয়ে শুভ্রার কোলে মাথা রেখে বলল, একটু টিপে দেও তো। শুভ্রা তার হাত দিয়ে মাথা টিপে দিচ্ছে। শুভ্রার নরম হাতের স্পর্শে কাব্যের শরীরে যেন কারেন্ট খেয়ে গেল। কাব্য চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। শুভ্রা ছোট করে বলল, হুম। জানো শুভ্রা, আমার জীবনে তোমার আগমনটা ছিল শীতের আকাশের ঘন কুয়াশার মতো। প্রথম দেখায় থমকে গিয়েছিল হৃদস্পন্দ। শিশির যেমন আকাশ থেকে বৃষ্টি ন্যায় পতিত হয়ে সবুজ অরণ্যকে ভিজিয়ে দিয়ে তার লাবণ্য আরো তুলে ধরে, আমিও ঠিক তেমনি তোমার ভালোবাসার শিশিরে মতো করে ভিজে দিয়েছে আমার মনকে। ধীরে ধীরে আমি তোমাতে আসক্তি হচ্ছি। শুভ্রা, তুমি কি জানো এই কাব্য তোমার প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছে? তুমি কি জানো শুভ্রা, তোমাকে বাঁধিব প্রণয়ের বাহুডোরে? তুমি কি আরো জানো শুভ্রা, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহ দেওয়া এক বিশেষ রহমত। স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসে তখন আল্লাহ খুব খুশি হয় এবং তার জন্য নেকি লিখে রাখেন। জানো শুভ্রা, তুমি আমার হৃদয়ের রানী। আমি চাই আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে, আমি চাই আমাদের সম্পর্ক পূর্ণতা পাক। আমরা যত কাছে আসব তত একের অপরের প্রতি টান বাড়বে, আকর্ষণ ফিল করব। আজ মিলন হোক কাব্যের আর শুভ্রার। 2 আত্মা 2 দেহ মিলেমিশে হোক একাকার। তুমি কি বলো? শুভ্রা চুপচাপ ছিল। কোন কথা বলছে না। কাব্য শুয়া থেকে উঠে শুভ্রার থুতনিটা ধরে উঠিয়ে বলল, নির্বতাই কিন্তু সম্মতির লক্ষণ। কাব্য শুভ্রার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর পকেটে থেকে একটা আংটি বের করে শুভ্রার আঙুলে পরিয়ে দিয়ে হাতে ছোট করে চুমু দিয়ে তারপর শুভ্রাকে শুইয়ে দিয়ে শুভ্রার শরীর থেকে ওড়নাটা ফেলে দিল। শুভ্রার উপর কাব্য তার ভরটা ছেড়ে দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবালো। কাব্য মেতে উঠল শুভ্রাতে। কাব্য আর শুভ্রা ভালোবাসার এক অন্য জগতে হারিয়ে গেল। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 7। দীপ্তি অরণ্য। কাব্য কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আয়না দিয়ে দেখছে শুভ্রা তাকিয়ে আছে। কাব্য শুভ্রার কাছে এসে বলল, তুমি ঠিক আছো? হুম। ব্যথা কমেছে?
রাতে যখন আপনি মেডিসিন দিয়েছিলেন তখন কমেছে। ও আচ্ছা বলে কাব্য শুভ্রার উপর আধশোয়া হয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। তারপর শুভ্রাকে বলল, তোমার ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটে তৃপ্তি। তোমার একটু খানি ছোঁয়া আমার বিষাদগুলো দূর করে। আমার সারাদিনের এনার্জি নিয়ে যাচ্ছি। তুমি সাবধানে থাকবে। আর কিছু লাগলে ফোন করো। আমি মাকে বলে দিয়েছি তোমার শরীরটা ভালো নেই, উপরেই খাবে। কিন্তু মা, ট্রাস্ট মি শুভ্রা, মা কিছু মনে করবে না। আমার মায়ের মতো মা পৃথিবীতে আর একটাও হয় না। তোমাকে আগলে রাখবে সব সময়। আর আপনি, আমৃত্যু তোমার সাথে থাকব। এখন আসছি বলে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বের হয়ে গেল। কাব্য যেতেই শুভ্রা আস্তে ধীরে বিছানা থেকে নেমে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল কাব্যের মা বসে আছে। শুভ্রা মিষ্টি করে হেসে সালাম দিল। তিনি হেসে সালামের ওর দিয়ে বলল, শুনলাম শরীর নাকি ভালো না? ওই আর কি। আচ্ছা বস, আমি খাইয়ে দিচ্ছি। কাব্য আমার কাছে মেডিসিন দিয়ে গেছে, বলেছে তোমাকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে। আর বলেছে খাওয়া শেষ হয়ে গেলে একটা ঘুম দিতে। কিন্তু মা, কোন কিন্তু না? তুমি আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। তোমাকে কাজের জন্য আনিনি, কাজের মানুষ আছে এইখানে। তুমি রেস্ট করো, কোন কথা শুনবো না। নেও এখন হা করো। শুভ্রা হা করতে তিনি শুভ্রাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানো শেষ হতে তিনি মেডিসিন দিয়ে তারপর শুভ্রাকে শুইয়ে দিয়ে শুভ্রার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ছোট থেকে বাবার আদরে বড় হওয়া শুভ্রা মায়ের আদর কি জিনিস জানত না। এখন মন ভরে আদর নিচ্ছে। শান্তিতে চোখ বন্ধ করে দিয়ে মায়ের মমতা মাখা হাতের আদর খাচ্ছে শুভ্রা। একটা সময় ঘুমিয়ে গেল। শুভ্রা ঘুমিয়ে যেতে তিনি শুভ্রার গায়ের কম্বলটা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে গেছে। উনি রুম থেকে বের হতেই কাব্য তার মাকে ফোন দিয়ে বলল, মা ও খেয়েছে? খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুই কোথায়, কলেজে পৌঁছিয়েছিস? না, আর একটু বাকি। মা তুমি ওর খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি চলে আসব। সমস্যা নেই, রাখবো। সাবধানে থাকিস বলে তিনি ফোনটা কেটে দিয়ে রান্নাঘরে চলে গেলেন দুপুরের রান্না বসাতে। কলেজে পৌঁছাতেই কাব্য তার কেবিনে গিয়ে বসতে পিয়নকে ডেকে বলল ওর রুমে কফি পাঠিয়ে দিতে। পিয়ন কফিটা কেবিনে দিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ওর বন্ধু সাকিব আসলো ওর কেবিনে। তারপর চেয়ার টেনে বসে বলল, কি করে, কি অবস্থা? এই তো ভালো। বিবাহিত জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো, সম্পর্ক গভীরে পৌঁছিয়েছে। তুই জানিস তুই কি করছিস? তুই ওকে সবটা বলেছিস? না, তুই আগুন নিয়ে খেলছিস কাব্য। ওকে সত্যিটা জানিয়ে দে। দিব সময় হলে। সামনে জানিস তো কি? মনে আছি। তো সাবধানে থাকবি। তুইও সাবধানে থাকবি। সকিব চলে গেল। কাব্য কাজ করছে, বেল পড়তে কাব্য ক্লাসে গেল। তারপর সে পড়া বুঝিয়ে দিচ্ছে। পড়াতে পড়াতে 1 ঘন্টা হয়ে গেল। ওর ক্লাস শেষ করে ছুটি নিয়ে বাড়ি দিকে রওনা দিল। 8 কাব্য বাসায় এসে ফ্রেশে হয়ে শুভ্রার পাশে শুয়ে পড়ে আকস্মিক ঠান্ডা হাত পড়াতে শুভ্রা কেঁপে ওঠে। ঘুমের রেশ ভরা চোখে পাশে তাকিয়ে দেখে কাব্য শুয়ে আছে। কাব্য আরো আটসাট্ট বেঁধে শুভ্রাকে পেঁচিয়ে ধরে, শুভ্রা আরো কেঁপে ওঠে। কাব্য শুভ্রার নাকে নাক ঘষে বলল, এমন কাঁপছো কেন? আপনার শরীর প্রচণ্ড ঠান্ডা, তাই ঠান্ডায় কেঁপে উঠছি। কাব্য হেসে বলল, বেশ তো, আমার ঠান্ডা শরীরটাকে তুমি তোমার শরীরের উষ্ণতায় উষ্ণ আর্দ্র করে দেও। ছি, আপনি এই জন্য কলেজ থেকে এত তাড়াতাড়ি এসে গেছেন? আপনি মানুষটা তো খুব খারাপ। যান, আমি ঘুমাবো। এত কিসের ঘুম? কোন ঘুম নয়। এখন আমরা প্রেম সাগরের অতল ঢেউয়ে ভেসে যাব। তোমরা কোন মানাই শুনবো না বলে এক ঝটকায় কাব্য শুভ্রার উপরে উঠে শুভ্রার জামার কাঁধ নামিয়ে শুভ্রার কাঁধে মুখ গুজল। তারপর কাঁধ থেকে মুখটা উঠিয়ে শুভ্রার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে হাতের আঙুলে ভাঁজে নিজের আঙুল মিলিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। কালকের কাব্যের সাথে আজকের কাব্য মিলাতে পারছে না, আজকে কাব্য ভারী উন্মাদ হয়ে যাচ্ছে। আর শুভ্রা কাব্যের এই উন্মাদনা সহ্য করে নিচ্ছে। ক্লান্ত ব্যথাতুর শরীর টানিয়ে কাব্যের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে শুভ্রা। কাব্য এক হাত দিয়ে শুভ্রাকে আগলে রেখেছে। হঠাৎ ঘরের দরজায় লক পড়ল।
বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল কাব্য। ফ্লোরে পড়ে থাকা শার্টটা পরে নিয়ে দরজা খুলে দিয়ে দেখল তার মা। কাব্য তার মাকে দেখে বলল, মা কিছু বলবে? খাবি তোরা? দুপুর তো হয়েছে। শুভ্রা কোথায়? মাও ঘুমাচ্ছে। আমিও ঘুমাবো, তুমি খেয়ে নেও। সে কি, শুভ্রার কি খুব শরীর খারাপ? না মা, ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নেও। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আর টেবিলে সব খাবার ঢাকা দিয়ে থাকবে। গরম করে খেয়ে নিবি। ঠিক আছে মা। উনি চলে গেলেন। চলে যাওয়ার পর কাব্য রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে শুভ্রার পাশে গিয়ে শুভ্রাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সন্ধ্যার একটু আগে শুভ্রা উঠল। শুভ্রা উঠে দেখে কাব্য ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে। শুভ্রাকে উঠে বসতে দেখে কাব্য সোফা থেকে উঠে বিছানায় গিয়ে বসে শুভ্রার পাশে গিয়ে বসে বলল, গুড ইভিনিং ম্যাডাম। শুভ্রা চোখ বড় বড় করে বলল, কি ইভিনিং? হাই আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে। আর আপনি আমাকে ডাকলেন না? রিল্যাক্স শুভ্রা, সন্ধ্যা হয়েছে দেখে কি হয়েছে? তুমি ঘুমাছিলে তাই ডাকিনি। এইবার যাও, ফ্রেশ হয়ে নেও। তারপর খাওয়া দাওয়া করবে। আপনি খেয়েছেন? আমি খেয়ে কাজ করছিলাম, তুমি ঘুমাছিলে বলে আর ডাকিনি। আলমারি থেকে এক সেট কাপড় বের করে দিয়ে বলল, এই নেও, ফ্রেশ হয়ে নেও, আর শুনো গ্লিজার আছে, অন করে নিবে। একদম ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। করলে তোমার খবর আছে। না না, আমি গ্লিজার অন করে গোসল করব। ঠিক আছে। শুভ্রা বিছানা থেকে নিচে নামতে নিলে কাব্য এসে পাজাকোলে নিয়ে তারপর ওয়াশরুমের ভিতর নিয়ে গিয়ে ফ্লোরে দাঁড় করিয়ে দেয়। শুভ্রা বাংলা প্যাঁচার মতো মুখটা করে বলল, কোলে নিলেন কেন? আমি তো হেঁটেই আসতে পারতাম। আমি জানি তুমি পারতে, কিন্তু আমি চাইনি আমার বিলাইয়ের বাচ্চার মতো নরম তুলতুলে বউটা হেঁটে আসুক, তাই আমি কোলে করে নিয়ে আসলাম। নেও, ফ্রেশ হয়ে নেও। না হলে আমি কিন্তু আপনাকে ফ্রেশ করিয়ে দিব। কি ম্যাডাম, দিব নাকি করিয়ে? ছি, একদম না, আমি নিজে থেকেই করে নিব। আপনি যান। কাব্য ঠোঁট কামড়ে হেসে দরজাটা ভিড়িয়ে দিয়ে সোফায় গিয়ে বসল। ঘণ্টাখানিক বাদ শুভ্রা ফ্রেশ হয়ে বের হতেই দেখল কাব্য খাবার নিয়ে বসে আছে। শুভ্রা ভেজা জামা কাপড়গুলো বেকনিতে মেলে দিয়ে এসে বিছানায় বসতেই কাব্য শুভ্রার সামনে খাবার ধরল। শুভ্রা সুন্দর করে একের পর এক খাবার খেয়ে নিল। শুভ্রার খাবার শেষ হতেই কাব্য শুভ্রাকে নাপা এক্সট্রা খাইয়ে দিল। তারপর কাব্য প্লেটগুলো কিচেনে রেখে এসে কাব্য রুমে এসে দরজাটা নক করে দিয়ে বলল, শুভ্রা, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি গিফট? দাঁড়াও 1 মিনিট বলে কাব্য তার আলমারিটা খুলে একটা বক্স বের করে আবার আলমারিটা বন্ধ করে দিয়ে শুভ্রার সামনে হাঁটু গেড়ে বসে বক্সটা খুলে একটা চেইন বের করল। চেইনে একটা লকেট, আর লকেটটা স্টার এর মতো, আর মাঝখানে নীল পাথর। শুভ্রা বলে উঠল, ওয়াও, অনেক সুন্দর তো। তাই তো তোমার জন্য আনা। এইটা শুধু তোমার জন্যই তৈরি হয়েছে এই ধরনীতে। আসো পরিয়ে দেই বলে শুভ্রার গলাতে পরিয়ে দিয়ে শুভ্রার গলাতে অনেকক্ষণ ঠোঁট চেপে ধরল। তারপর ছেড়ে দিয়ে বলল, এইটা কখনো খুলবে না। মনে থাকবে। থাকবে। ভেরি গুড, এখন পড়তে বসো। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 9। দীপ্তি অরণ্য। বেশ কিছুদিন ধরে শুভ্রা খেয়াল করছে কাব্যের মধ্যে অনেকটা চেঞ্জ এসেছে। হুট করেই স্বাস্থ্য বেড়ে যাওয়া, চোখ দুটো অদ্ভুত হয়ে যাওয়া, আর রাতে ঘুম থেকে উঠে কোথাও চলে যাওয়া। এইসব শুভ্রাকে ভাবিয়ে তুলেছে। শুভ্রা পড়ার টেবিলে বসে বসে এসব ভাবছিল। ঠিক সেই সময়ে কাব্য এসে শুভ্রার মাথায় টোকা দিল। শুভ্রা হকচকিয়ে পিছন ফিরে তাকালো, তাকিয়ে দেখল কাব্য এক ভ্রু উঁচিয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে শুভ্রার দিকে। শুভ্রা একটু হেসে বলল, আপনি কখন আসলেন? আমি এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তার আগে তুমি বলো, কি এত ভাবছিলে? তেমন কিছু না, ওই আর কি, বাবার কথা মনে পড়ছিল। অনেক দিন তো হলো বাবা বিদেশ গেছেন, এখনো আসছে না। তেমন ফোনও তো করে না। আগে কত ফোন করত। আরে বোকা, বাবা তো একটা কাজে গিয়েছে, আর তো তোমার আমার মতো একটা কেয়ারিং জামাই ছিল না, এখন আছে, তাই নিশ্চিন্ত। শুভ্রা ঠোঁট বাঁকিয়ে বলল, ঢং। ঢং এর কি আছে, ঠিকই তো বলেছি। কিছু খাবেন দিব? যদি বলি তোমায় খাবো, দিবে খেতে? আপনার খালি দুষ্টুমি। দুষ্টুমি না করে বলুন তো কি খাবেন? নুডলস করো। ওকে করছি, ফ্রেশ হয়ে নিন। কাব্য চলে গেল ফ্রেশ হতে। আর শুভ্রা গেল রান্নাঘরে। শুভ্রা নুডলসের জন্য পানি বসিয়ে দিয়ে 2 প্যাকেট নুডলস উপর থেকে নিয়ে নুডলসের প্যাকেট ছিঁড়ে পানিতে ছেড়ে দিল।
তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিল। ফ্রিজ থেকে ডিম নিয়ে নিল। নুডলস সিদ্ধ হলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ঠান্ডা করে নিল। একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে এক এক করে সব উপকরণ দিয়ে নাড়তে শুরু করল। নুডলস হয়ে গেলে দুটো বাটিতে নুডলস নিয়ে রুমে নিয়ে গিয়ে দেখে কাব্য বসে আছে বিছানার উপর। কাব্য নুডলসের একটা বাটি এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। কাব্য নুডলসের বাটিটা নিয়ে খেতে শুরু করল। শুভ্রা ও পাশে বসে খাচ্ছে। শুভ্রা খেতে খেতে বলল, বাসায় একা একা ভালো লাগে না। মা বাবা কবে আসবেন? আরও দেরি হবে বলেছে। ওহ। কাব্য আর শুভ্রা নুডলস খাওয়া শেষ করে একসাথে নিচে নেমে কিচেন রুমে গেল। এটো বাটি দুটো রেখে দিয়ে শুভ্রাকে বলল, আজ রাতে কি খাবে? ডিনারে কি খাবে? কিছু একটা হলেই হলো। বেশ, তাহলে বিরিয়ানি রান্না করি। আমি হেল্প করে দেই। আরে না, তোমার কিছু করতে হবে না, তুমি যাও গিয়ে পড়তে বসো। আইসিটি আজ যেইটা দিয়েছি ওটা কমপ্লিট করো তাড়াতাড়ি। আমি রান্না করে এসে ধরবো তোমাকে। শুভ্রার কাছে সবথেকে বেশি বিরক্তকর সাবজেক্ট। শুভ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য এক প্রকার জোরেই বলল, গো ফাস্ট। শুভ্রা দৌড়ে রান্না ঘর থেকে চলে রুমে এসে পড়ার টেবিলে বসে পড়ল। আর এইদিকে কাব্য রান্না ঘরে রান্না করছে। ঘণ্টা খানিক পর কাব্যের রান্না শেষ হতেই কাব্য রুমে গিয়ে দেখল শুভ্রা পড়ার টেবিলে বই খোলা রেখে বইয়ের উপর ঘুমাচ্ছে। কাব্য হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না, এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে আছে। তারপর শুভ্রার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, তুমাতে শুরু, তুমাতেই শেষ। বসা থেকে উঠে দাঁড়িয়ে ডাক দিল, এই শুভ্রা উঠো, রাত হয়েছে তো, খেয়ে ঘুমাবে, নয়তো শরীর খারাপ করবে, কই উঠো। কাব্যের ডাকে শুভ্রা একটু নড়েচড়ে উঠে পিট পিট করে তাকালো। কাব্য বলল, যাক ম্যাডাম, তাহলে উঠেছেন, আমি তো ভাবলাম আপনি বোধহয় উঠবেনই না। কি হয়েছে? কিছু না, চলো, খাবার হয়েছে, খেয়ে নিবে। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। হুম। কাব্য নিচে চলে গেল। আর শুভ্রা ফ্রেশ হতে। কাব্য আর শুভ্রা একসাথে বসে খাচ্ছে। শুভ্রা খাওয়ার বদলে ঝিমুছে। এইটা দেখে কাব্য বলল, শুভ্রা, তুমি বড্ড ফাঁকিবাজ। না ঝিমিয়ে খেয়ে ঘুমাও, যাও। শুভ্রা অল্প একটু খেয়ে বললে, আর ভালো লাগছে না, আমি ঘুমাবো। কাব্য চোখ রাঙিয়ে বলল, চুপচাপ বসো, আমি খাইয়ে দিচ্ছি। কাব্য শুভ্রাকে খাইয়ে দিচ্ছে আর শুভ্রা ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। খাওয়া শেষ হতে হাতটা ধুয়ে শুভ্রাকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিচে নেমে সবকিছু গুছিয়ে আবার রুমে গিয়ে শুভ্রার পাশে শুয়ে পড়ল। একদম শুভ্রাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। কলেজের জন্য রেডি হচ্ছে দুইজন। কাব্য শুভ্রার দিকে তাকিয়ে বলল, কলেজে একা একা যেতে চাইছো? যাও, বাধা দিব না। তবে সাবধানে যাবে আর সাবধানে থাকবে। কোন ছেলের সাথে তেমন কথা বলার দরকার নেই। আর শুনো, সব দলের সাথে থাকবা, আমি যেন না দেখি তোমাকে একা একা এদিকে সেই দিকে না যেতে, যদি দেখি তাহলে খবর আছে। মনে থাকবে। হুম, থাকবে। আমি কোন 5 বছরের বাচ্চা না, এত চিন্তা করতে হবে। কাব্য একটু ম্লান হেসে বলল, তুমি 5 বছরের বাচ্চা চাইতেন কম না। শুভ্রা মুখ বাঁকালো। কাব্য শুভ্রার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রা একটু হেসে বলল, সাবধানে গাড়ি চালাবেন। যথাজ্ঞা মহারানী। শুভ্রা কাব্যের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। কাব্য ও কাজের মহিলাকে সবটা বুঝিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। শুভ্রা একটা রিকশা নিয়ে উঠে পড়ল। কাব্য ও গাড়িতে উঠে পড়ল। কলেজ ক্যাম্পাসে বসে আড্ডায় মেতে উঠেছে শুভ্রা। আর দূর থেকে বাজ পাখির মতো নজর রাখছে কাব্য। কাব্যের পাশে সাকিব এসে দাঁড়ালো। কাব্য এক পলক সাকিবের দিকে তাকিয়ে আবার শুভ্রার দিকে নজর দিল। সাকিব বলল, দোস, আজ তোর বাড়ির বাহিরে না হলেই পারতিস। বিপদ কখন কোথায় ওতপেতে আছে কেউ জানে না। চিন্তা করিস না, কিছুই হবে না। তোর কথা চিন্তা না করিস, শুভ্রার কথা তো চিন্তা করতে পারতিস। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে আগলে রাখব। আসি কাব্য চৌধুরী, যতদিন বেঁচে থাকব ততদিন আমি আগলে রাখব, যদি আমি নাও থাকি আমার আত্মাটা ওর আশেপাশে থাকবে। তাও একটু সাবধানে থাকিস। হুম, তুইও। শুভ্রা, অনিক, ফারাবি, রিমি একটা বিষয় নিয়ে হাসছিল, ঠিক সময় একটা ছেলে আসলো। শুভ্রার সামনে দাঁড়িয়ে বলল, প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে? শুভ্রা ছেলেটিকে দেখিয়ে দেয়। ছেলেটা হেসে বলল, থ্যাঙ্কস মিস।
আপনি আমার উপকার করলেন, আমি আপনাকে একটা গিফট দিলাম, এই নিন, এই ব্ল্যাক রোজটা আপনার জন্য। শুভ্রার ফুল খুব পছন্দ, তাই শুভ্রা হেসে ফুলটা নিল। ছেলেটি চলে গেল। শুভ্রা ফুলটার ঘ্রাণ শুকলো, ঘ্রাণটা কেমন যেন ঝাঝালো। এই মাঝে কলেজের বেল পড়ে গেল, সবাই ক্লাসরুমের উদ্দেশ্যে গেল। কাব্য ক্লাস করছে। কাব্য পড়াটা বুঝিয়ে দিচ্ছিল, যখন দেখল শুভ্রা অন্যমনস্ক তখন কাব্য ডেকে উঠে বলল, মিসেস চৌধুরী পড়ায় মনোযোগ দিন। কাব্যের ডাকে সবাই শুভ্রার দিকে তাকল। শুভ্রা একটু ইতস্তত বোধ করে আবার মনোযোগ দিল। কিন্তু যেই কি সেই। কাব্য এইবার রেগে গিয়ে বলল, মিসেস শুভ্রা, বলুন তো এতক্ষণ কি পড়াছিলাম? শুভ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য রাগে দাঁতগুলো কিরমির করতে করতে বলল, বাহিরে গিয়ে কান ধরে দাঁড়ান। অগত্যা বাধ্য হয়ে শুভ্রা ক্লাসের বাহিরে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে শুভ্রার মাথাটা ঘুরে যায় আর শুভ্রা পড়ে যায়। আকস্মিক কিছু পড়ার শব্দ পেয়ে সকলে বাহিরে যায়, বাহিরে গিয়ে দেখে শুভ্রা পড়ে আছে। আর ঠোঁট গলা কেমন কালো। 10 অন্ধকার রুমে কাব্য বসে আছে। আর শুভ্রা শুয়ে আছে বিছানায় অচেতন অবস্থায়। কাব্য চোখ বন্ধ করে আসল রূপে আসলো, সাদা কালারের বিশাল আকৃতির একটা সাপ, আর সেই সাপের পিঠের উপর দুটো বড় ডানা, চোখ দুটো গাঢ় নীল। কাব্য তার লম্বা জিহ্বা বের করে শুভ্রার ঠোঁটে লাগালো। শুভ্রার সব বিষ হরণ করছে কাব্য। অবশেষে হরণ করা শেষ হলে সে তার মানুষ রূপ ধারণ করে। আয়নার ভিতর দিয়ে ওদের রুমে প্রবেশ করে জেসিকা আর সাকিব। সাকিব কাব্যের কাছে এসে বলল, ঠিক আছিস তুই? কাব্য মাথা নেড়ে হা বলল। জেসিকা ওকে একটা ঔষধ দিয়ে বলল, এই আংটিটা পরে নে, আর এই ঔষধটা শুভ্রাকে খাইয়ে দিস। আগামী আমাবস্যা আগে তুই বা শুভ্রা ঘর থেকে বের হবি না। তোর পাওয়ার কিন্তু কম। আমাবস্যার পর তোর পাওয়ারটা বাড়বে। সাকিব বলল, একটা কথা বুঝতে পারছি না, শুভ্রার সুরক্ষা বলয় নষ্ট হলো কি করে? খুব সিম্পল, আমাবস্যা পর্যন্ত ওদের শক্তি বেশি থাকবে। আর আমাবস্যা পর থেকে আমাদের। আর কাব্য, তুই কিন্তু আমাদের রাজ্যের রাজা। তোর পাওয়ার কম মানে আমাদের পাওয়ারও কম। আর ওদের নজর এখন শুভ্রার উপর। মুহূর্তে কাব্য রেগে হুঙ্কার দিয়ে বলল, আমি কাব্য চৌধুরী যতদিন বেঁচে থাকব ততদিন শুভ্রার কোন ক্ষতি হতে দিব না। জেসিকা বলল, আমি তোর বাড়ির চারপাশে সুরক্ষার বলয় তৈরি করে দিয়েছি। জানি না কতটুকু কাজে আসবে। ওদের ব্ল্যাক ম্যাজিকটা কেটে গেলেই তোর সম্পূর্ণ শক্তি ফিরে পাবি। আর কেউ তোকে হারাতে পারবে না। সাকিব বলল, চল এখন আমরা যাই। আমাদের সময় হয়েছে যাওয়ার। কাব্য, শুভ্রা কখন উঠবে? বিষের প্রভাব তো কেটে গেছে, উঠছে না কেন? ওর মস্তিষ্ক ক্লান্ত, তাই ঘুমের অতলে হারিয়ে গেছে, গভীর রাতে উঠবে। ও আচ্ছা। এই জেসিকা, তাড়াতাড়ি চল, আমরা চলে যাই। জেসিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে কাব্য থেকে বিদায় নিয়ে আয়নার ভিতরে ঢুকে চলে গেল। ওরা চলে যেতে কাব্য টপ্ত শ্বাস ফেলে শুভ্রার দিকে তাকালো। এই মুহূর্তে কাব্যের লম্বা একটা শাওয়ারের দরকার। কাব্য আলমারি থেকে জামা কাপড় নিয়ে শাওয়ারে ঢুকল। লম্বা একটা শাওয়া নিয়ে এসে শুভ্রার পাশে শুয়ে পড়ল, শুভ্রাকে জাপটে ধরে। তারপর শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। সারাদিনের ধকলে কাব্য ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে শুভ্রার ঘুম ভেঙে যায়, তারপর হাত মাথায় চেপে ধরে। মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। আস্তে ধরে উঠে যেতে টান লাগলো চুলে। মাথাটা একটু উঁচিয়ে দেখল কাব্যের শার্টের বোতামের সাথে চুলটা পেঁচিয়ে রয়েছে। শুভ্রা ধীরে হাতে চুলটা খুলতে নিলে কাব্য থপ করে চোখটা খুলে বলল, ছি বউ, আমার ঘুমানোর সুযোগ নিচ্ছিলে কেমন গো, একটুও দয়া মায়া হয় না তোমার? ছি, নিরীহ একটা ছেলের ইজ্জত লুটে নিচ্ছ। তাজ্জব বনে গেল শুভ্রা, বড় বড় চোখ করে তাকিয়ে রইল কাব্যের দিকে। শুভ্রা মুখ ভেঙ্গিয়ে বলল, হে দে, কাজ নেই আমার, আমি আপনার ইজ্জত লুটে নিব, বরং উল্টোটা হয়, আপনি প্রতিদিন লুটে নেন আমায়। আমি মরি, আমার ব্যথায় প্রচণ্ড মাথায় ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যন্ত্রণায় মাথা ফেটে মগজ বের হয়ে যাবে। কাব্য দ্রুত শুভ্রার চুলগুলো তাড়াতাড়ি ছুটিয়ে দিয়ে তার বেড সাইড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে টেবিল থেকে একটা তরল মেডিসিনটা বের করে দিয়ে বলল, এইটা খেয়ে নেও, ঠিক হয়ে যাবে। শুভ্রা কোন প্রশ্ন ছাড়াই খেয়ে নিয়ে চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, ওয়ার্ক কি তেতো? এইটা তেতোই হবে। এখন শুয়ে পড়ো, আস্তে ধীরে শরীরে শক্তি পাবে। শুভ্রা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কাব্য একটা বাটিতে তেল নিয়ে শুভ্রার চুলে মাখিয়ে দিচ্ছে।
শুভ্রা আরামে চোখ বন্ধ করে আছে। যখন কাব্য বুঝল শুভ্রা ফের ঘুমিয়ে পড়ল তখন চুলটা বেঁধে দিয়ে তেলের বাটিটা রেখে ড্রিম লাইট জ্বালিয়ে বেড সাইড বাতিটা নিভিয়ে আবার শুয়ে পড়ল। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 11। দীপ্তি অরণ্য। অনেক ঝড়ঝাপটা দিয়ে দুটো দিন কেটে গেল। এই দুটো দিন কাব্য একটুও শান্তি পায়নি। চোখের সামনে ঘটেছে অনেক অদ্ভুত ঘটনা। এই দুটো দিন যেমন কাব্য এর কাছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল। সব থেকে বেশি ভয় পেয়েছিল শুভ্রার জন্য। এই দুইন শুভ্রাকে নিয়েছিল। আজ সেই মহেন্দ্র দিন, আজ কাব্য তার সব শক্তি ফিরে পাবে ঠিক রাত 3টা। তারপর সে প্রতিশোধ নিবে। সবচেয়ে নির্দয় প্রতিশোধ। কাব্য যখন এইসব কথা ভাবছিল ঠিক তখনই শুভ্রা গোসল করে বের হয় ভেজা জামা কাপড় মেলতে বেকনিতে যেতে নিলে কাব্য বাধা সেধে বলে উঠল, শুভ্রা তোমায় বেকনিতে যেতে হবে না। তুমি বরং আমার জন্য একটু খাবার বারো, প্রচুর খিদে পাচ্ছে। কিন্তু ভেজা জামা কাপড়? আমি আছি তো, ভেজা জামা কাপড় মেলে দিব। আপনি? তো কি হইছে, আমার বউয়ের জামা কাপড় আমি মেলবো, তাতে কার বাপের কি? যাও খাবার বেড়ে দেও। শুভ্রা চুপচাপ কিচেন রুমে চলে আসলো। আর এই দিকে কাব্য বেকনিতে এসে শুভ্রার জামা কাপড় মেলে দিতে দেখল একটা কালো হুডি পরা একটা যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো ভীষণ কালো। কাব্য ভয় পায়নি, বরং কাব্য চোখ বন্ধ করে চোখ রং পাল্টে নীল চোখ করে সেই লোকটিকে, তার বিষাক্ত দুই মাথার জিহ্বা বের তাকে শাসাই, তারপর ওখান থেকে রুমে এসে বারান্দার দরজাটা ভালো করে বন্ধ করে দেয়। তারপর নিচে নেমে এসে দেখে শুভ্রা খাবার বেড়ে বেড়ে নিয়ে আসছে কিচেন রুম থেকে। কাব্য চেয়ারে টেনে বসে বলল, আজ কি কি রান্না করেছ? শুভ্রা একটু হেসে বলল, মাছ ভাজা, সবজি, ডাল আর ভাত। ও আচ্ছা, মেনু পছন্দ হয়নি? হয়েছে, হবে না কেন? বসো, খাওয়া শুরু করি। হুম বলে শুভ্রা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্রা যখন এক লোকমা মুখে দিয়ে খাবার চিবুচ্ছে ঠিক তখনই কাব্য শুভ্রার পায়ের উপর নিজের পা দিল। খাওয়ার সময় আকস্মিক বরফের মতো ঠান্ডা কিছু পেতেই শুভ্রা ও মাগো বলে চেয়ার ছেড়ে এক লাফে উঠে পড়ল। শুভ্রার অবস্থা দেখে কাব্য ঠোঁট চেপে হেসে বলল, কি হয়েছে? হঠাৎ পায়ের মধ্যে ঠান্ডা কিছু পড়ল। মনে হলো যেন বরফের টুকরো। আরে দূর, এইটা তোমার মনের ভুল। শুভ্রা ছোট ছোট চোখ করে কাব্যের দিকে তাকিয়ে বলল, এইটা আপনার কাজ না তো। আজকাল দেখি আপনার শরীর ঠান্ডা থাকে। সব সময় আমাকে কেন আসামি বানাও? ওমা, স্বামী মানেই আসামি। কারণ স্বামীদের মনে মনে 100টা প্যাচ থাকে। চুপচাপ খেতে বসো। শুভ্রা চেয়ার ঠিক করে খেতে বসল। তারপর শুভ্রা কাব্য এর দিকে তাকিয়ে বলল, এই আপনার মতলবটা কি? আমার মতলব হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে বউকে নিয়ে উড়াধুরা রোমাঞ্চ করা। ছি, দিনকে দিন আপনি অসভ্য হয়ে যাচ্ছেন। আজকে তোমাকে অসভ্যের লেভেল দেখাবো বেবি। বেবি, আমার খুব কুল কুল লাগছে, একটু হট হট বানিয়ে দেও না বলে কাব্য শুভ্রাকে চোখ মারল। আর শুভ্রা বড় বড় চোখ করে কাব্য দিকে তাকিয়ে আছে। কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খাচ্ছে। শুভ্রার দিকে না তাকিয়ে কাব্য বলল, বেবি, আমার একটু জেদ তুমি পরেও দেখতে পারবে, আগে খেয়ে নেও। নয়তো পরে আবার কাহিল হয়ে পড়বে। শক্তি নেই বলে 1 ইঞ্চিও ছাড় পারবে না। মুহূর্তে শুভ্রার কাশি পেল, খুক খুক করে কেশে দিল। কাব্য দ্রুত শুভ্রাকে পানি দিল। শুভ্রা পানি খেয়ে বলল, আর একটা কথাও যদি বলেন, আই প্রমিস আমি বাপের বাড়ি চলে যাব। চেহারা সুরত তো মাশাআল্লাহ ভদ্র, কিন্তু কথাবার্তা আস্তাগফিরুল্লাহ কে? কাব্য কিছু না বলে খাওয়া শেষ করে সোফায় বসে পড়ল। আর শুভ্রা খাওয়া শেষ করে সবকিছু কিছু গুছিয়ে রুমে গেল। শুভ্রা রুমে যেতে কাব্য ও টিভি অফ করে রুমে চলে গেল। শুভ্রা সবে মাত্র কম্বল টেনে শুলো। শুভ্রা কিছু বুঝে ওঠার আগেই কাব্য শুভ্রার উপরে শুয়ে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। শুভ্রা কাব্যকে সারাতে চাইলে কাব্য শুভ্রার ওড়না নিয়ে হাত দুটো খাটের সাথে বেঁধে দিয়ে বলল, রোমান্সের সময় ডিস্টার্ব আমার একদম পছন্দ না সুইটহার্ট। জাস্ট ফিল মাই টাচ বেবি। কথাটা বলে ঘাড়ে শুভ্রার ঘাড়ে নাক ঘষল, তারপর আস্তে আস্তে ঠোঁটা ডিপলি ছোঁয়া দিচ্ছে। আস্তে আস্তে তারা ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে গেল। শুভ্রা কাব্যের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। তখন সবে মাত্র সন্ধ্যা 6টায়। কাব্যের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙ্গেছে, তাও শুয়ে রয়েছে যাতে করে শুভ্রার ঘুম না ভাঙ্গে। যখন 6:30 বাজে তখন কাব্য শুভ্রার ঘুম ভাঙ্গায়। শুভ্রা বেশ দুর্বল হয়ে গেছে।
কাব্য শুভ্রার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বিছানা থেকে নেমে যায়। শুভ্রা শুয়েই থাকে। কাব্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কিচেনে যায়। তারপর দুধের বোতল থেকে দুধ ঢেলে চুলায় বসায়। দুধ গরম হতে কাব্য দুটো গ্লাসে দুধ ঢালে শুভ্রাকে যেই দুধের গ্লাসে দুধ দিবে কাব্য সেই গ্লাসে তার চোখের সাহায্যে একটা আলো দিয়ে একটা ঔষধ মিশিয়ে নিয়ে যায় রুমে। তারপর শুভ্রাকে ডেকে তুলে ওই দুধের গ্লাসটা দিয়ে বলল এইটা খেয়ে নেও, বেটার ফিল করবে। শুভ্রা ছোট করে হুম বলে হাতে নেয়। কাব্য ও তার জন্য আনা দুধের গ্লাসটুকু নিয়ে খাওয়া শুরু করে। খাওয়া শেষ হতে কাব্য শুভ্রাকে বলে যাও তুমি ফ্রেশ হয়ে নেও। হুম যাচ্ছি বলে উঠতে নিলে শুভ্রা মাথা ঘুরে পড়ে যেতে নিলে কাব্য ধরে নেয়। কাব্য কোন কথা না বলে শুভ্রাকে কোলে নিয়ে ওয়াশরুমে যায়, তারপর শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে ভিতরে এসে একটা টপস আর জিন্স নিয়ে ওয়াশরুমে ঢুকে শুভ্রাকে চেঞ্জ করে দিয়ে আবার কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ফোন চালায়। সময় যখন ৮টা তখন কাব্য শুভ্রাকে তন্দ্রা বিষ দিয়ে ঘুম পাড়িয়ে একটা সুরক্ষা কক্ষে শুভ্রাকে নিয়ে আসে। এইটা এমন একটা ঘর যেইখানে জানালা বা আয়না কিছুই নেই। চাইলেও কেউ প্রবেশ করতে পারবে না। কাব্যে তাদের রাজ্যে যেতে হবে। আজ তার শক্তি পাওয়ার দিন। তাই সে সেই শক্তি পেতে তাদের রাজ্যে যাবে, কিন্তু শুভ্রাকে তো আর এভাবে রেখে যেতে পারে না। তাই কাব্য তাকে এই সুরক্ষা কক্ষে রেখে দিয়ে যাবে। কাব্য দুজন অদৃশ্য রক্ষী রেখে গেছে যাতে তার অনুপস্থিতিতে শুভ্রার খেয়াল রাখতে পারে। শুভ্রা ঘুম থেকে উঠার আগে কাব্য চলে আসবে। কাব্য যাওয়ার আগে শুভ্রার কপালে চুম্বন দিয়ে গেল, অজান্তেই শুভ্রার ঘুমন্ত চোখে বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাব্য স্বর্ণাপনে শুভ্রার চোখের পানি মুছে দিয়ে ওই রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে মায়াবী আয়নাটাতে সে প্রবেশ করল। 12 কাব্য প্রবেশ করল তার রাজ্যে। কাব্য প্রবেশ করতেই সব সর্প মানবমানবী কাব্যকে কুর্নিশ জানালো। কাব্য এর সামনে এসে দাঁড়ালো সাকিব। সাকিব বলল, যাক তুই এসেছিস। শুভ্রা কোথায়? আছে, ওকে সুরক্ষিত স্থানে রেখে এসেছি। চাইলেও কেউ ওর কাছে পৌঁছাতে পারবে না। জেসিকা এসে বলল, তোর ক্ষমতা পেতে হলে তোকে 3টা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলেই তুই তোর সকল ক্ষমতা ফিরে পাবি। আরও একটা কথা, তোকে আমি বা সাকিব কেউ সাহায্য করতে পারবো না। যা করবি বুঝে শুনে করবি। আচার্য এর কাছে তোর সব ক্ষমতা রয়েছে। আর তিনি এও বলেছেন তোর পরীক্ষার চলাকালীন উনি থাকতে পারবে না। তোর পরীক্ষাটা এই রাজপত্রের মধ্যে লেখা আছে। আর আমি আর সাকিব দাঁড়িয়ে থেকে তোর পরীক্ষাটা দেখব। ওদের কথার মাঝে ঘণ্টা পড়ে গেল। জেসিকা কব্যের হাতে একটা পত্রটা দিয়ে বলল, দেখে নে এক নজর। কাব্য ওর হাত থেকে দেখে নিল পত্রটি, তারপর চোখের ইশারায় করে বলল, ওর পড়া হয়ে গেছে, ওকে পরীক্ষার স্থানে নিয়ে যেতে। মহলের শেষের দিকে একটা মাঠ, সেইখানে তৈরি করা আছে অগ্নিকুণ্ড, আর এই অগ্নিকুণ্ডের উপর তাকে হেঁটে যেতে হবে। কাব্য স্রষ্টার নাম নিয়ে বিসমিল্লাহ বলে পা দিল অগ্নিকুণ্ডে। অগ্নির তাপে কাব্যের পায়ে ফোসা পড়ে যাচ্ছে। তাও কাব্য থেমে থাকছে না, সে এগিয়ে যাচ্ছে। অগ্নিকুণ্ডের উপর হেঁটে ওপারে আসলো। জেসিকা আর সাকিব খুশি হয়ে বলল, তুই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আরও 2টো পরীক্ষা রয়েছে। আর এই পরীক্ষাটা হলো তোকে বাজপাখির সাথে যুদ্ধ করতে হবে। সাকিব শুনেই চমকে গিয়ে বলল, বাট ও তো আমাদের শত্রু, ও কিভাবে পারবে? কাব্য হেসে বলল, সব সময় শক্তি জোরে নয়, বুদ্ধির জোরে জিতে হয়। আমি আমার বুদ্ধির জোরে জিতব বলে জেসিকা ইশারা করতে জেসিকা তাকে দ্বিতীয় পরীক্ষার স্থানে নিয়ে গেল। সেইখানে বন্দি আছে বাজপাখি। কাব্য আসতেই একজন রক্ষী খুলে দিল পাখিটিকে। কাব্য ও তার সর্প রূপে আসলো। অর্ধেক সাপ আর অর্ধেক মনুষ্য রূপে। বাজপাখিটি যখন আক্রমণ করতে নিবে, কাব্য ঠিক সেই সময় মুখ দিয়ে অগ্নির গোলা বের করে পাখিটির উপর ছুঁড়ে মারে। আকস্মিক আক্রমণে পাখিটি কিছু বুঝতে না পারে অগ্নি এসে লেগে পাখিটির গায়ে লাগে, আর পাখিটি সেইখানেই মারা যায় অগ্নিতে ঝলসে। জেসিকা আর সাকিব এসে বলল, আর একটা পরীক্ষা, সেইটা হলো ওই মায়াবী পুকুরে তোকে নামতে হবে। পুকুরের নিচে যেই মহলটি আছে সেই মহল থেকে তোকে একটা বাক্স নিয়ে আসতে হবে। সাকিব হেসে বলল, আরে এইটা তো সহজ। তুলি মেরে নিয়ে আসা যাবে। জেসিকা রাগান্বিত সুরে বলল, ঠাটিয়ে দিব একটা ফাজিল, বুঝোস তুই? শুনতে যতটা সহজ আসলে ততটাও সহজ নয়। এই মহলটা পাহারা দিচ্ছে নেউলে। কাব্য আর সাকিব একসাথে বলে উঠল, কি?
জেসিকা অসহায় চোখে করে ওদের দিকে তাকিয়ে বলল, হুম। কাব্য বলল, ঠিক আছে, সমস্যা নাই। আমি নামছি বলে পানিতে ঝাঁপ দিল, পানির একদম নিচে গিয়ে দেখতে পেল এক সুন্দর মহল। মহলটা স্বর্ণ আর হীরা দিয়ে তৈরি, যার কারণে চারদিকে ঝলমলে করছে। ও যখন ভিতরে প্রবেশ করতে নিবে ঠিক তখনই একটা নেউলে এসে কাব্যকে আঘাত করল। কাব্য ছিটকে গিয়ে পড়ল। কাব্যে কাঁধটা ছিলে গেছে। কাব্য ও ক্ষিপ্ত চোখে নেউলে দিকে তাকিয়ে সে তার বিষে ভরা জিহ্বাটা বের করে নেউলে গায়ে ছোঁয়াল দিল। মুহূর্তে নেউলের শরীরটা নীল হয়ে গেল। কাব্য মহলের দরজার সামনে দেখল একটা বাক্স। কাব্য বাক্সটি নিয়ে পুকুরের তল থেকে পুকুরের উপর উঠে আসলো। জেসিকা আর সাকিব কাব্যকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার আমাদের শক্তি ফিরে পাবো, চল আর্চায় এর কাছে। তিনজন মিলে আর্চায়ের কাছে গেল। আর্চায় খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি পারবে। তুমি গিয়ে সিংহাসনে বসো, আমি এই নীল পাথর যুক্ত চেইনটা তোমার মাথায় বেঁধে দিলে তোমার সব শক্তি ফিরে আসবে। আরও একটা কথা শোনো, যেই দিন তুমি মানব সন্তান জন্ম দিতে পারবে সেই দিন তুমি আরও একটা শক্তি পাবে। সময় চলে যাচ্ছে, দেরি করে লাভ নেই, যাও তুমি গিয়ে সিংহাসনে বসো। কাব্য আচার্য কথা মতো গিয়ে সিংহাসনে বসল। তারপর আচার্য কাব্যের মাথায় নীল পাথর যুক্ত চেইনটা পরিয়ে দিতে মুহূর্তে একটা আলো বের হয়ে কাব্যের শরীরে প্রবেশ করল। কাব্যের শরীরে প্রবেশ করতে কাব্য তার শক্তি ফিরে পেল। কাব্য শক্তি পাওয়ার পর ওর শরীরের ক্ষতগুলো ঠিক হয়ে গেল। কাব্য শক্তি ফিরে পাওয়াতে মহলে উৎসবের আয়োজন করা হলো। কাব্য রাজা, তার একটা দায়িত্ব আছে, কিন্তু শুভ্রার কথা মনে পড়ছে, শুভ্রার কাছে যাওয়ার জন্য ছটফট করছে মন। কাব্য যেহেতু শক্তি ফিরে পেয়েছে তাহলে কাব্য দেওয়ার লকেট ও শক্তি পেয়েছে। অতএব শুভ্রা সেফ, তাও চোখের দেখা না দেখলেও নয়। আর বেশিক্ষণ বিষের প্রভাবে ঘুমালে ওর ক্ষতি হতে পারে। তাও বাধ্য হয়ে বেশ কিছুক্ষণ থেকে তারপর রাজ্য থেকে বিদায় নিয়ে তারা বের হয়ে গেল। তিনজন গেল তিন রাস্তায়। কাব্য একটা আয়নার ভিতরে ঢুকতে সে তার রুমে পৌঁছে গেল। রুমে পৌঁছাতেই সেই ছুটে গেল সেই সুরক্ষার কক্ষে যেইখানে শুভ্রা আছে। সেই সুরক্ষা কক্ষে যেতেই দেখল শুভ্রা এখনো ঘুমাচ্ছে। কাব্য অদৃশ্য রক্ষীদের বলল চলে যেতে। ওরা চলে যেতে কাব্য শুভ্রাকে নিয়ে রুমে ঢুকে তারপর রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখল সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝাই যাচ্ছে শুভ্রাকে খুঁজছিল ওরা, কিন্তু পায়নি। শুভ্রাকে শুইয়ে দিয়ে কাব্য তার শক্তি ব্যবহার করে ঘরের জিনিসপত্র ঠিক করে। তারপর শুভ্রার উপর থেকে তন্দ্রা বিষ উঠি নিয়ে কাব্য গেল ফ্রেশ হতে। কাব্য ফ্রেশ হয়ে আসতেই দেখল শুভ্রা নাড়াচাড়া করছে। তার মানে শুভ্রা এখন উঠে যাবে। ফ্রেশ হয়ে এসে শুভ্রাকে জড়িয়ে ধরল। ঠান্ডা হাত শুভ্রার হাতে পড়তেই শুভ্রা কেঁপে উঠল। আধো আধো চোখে কাব্যের দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে? 11টা বাজে। উঠো, খাবে? হুম। হুম কি উঠো, এখনই উঠো, যাও ফ্রেশ হয়ে নেও। আমি খাবার দিচ্ছি। শুভ্রা আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে যায়। কাব্য ও রান্নাঘরে যায়। দুপুরের খাবারগুলো গরম করে টেবিলে রাখতে রাখতে শুভ্রা চলে আসলো। কাব্য শুভ্রার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছো তুমি? হুম ঠিক আছি, বেশ, তো খেয়ে নেও। কাব্য আর শুভ্রা খেয়ে শুয়ে পারল। অন্যদিকে ওর শক্তি ফিরে পাওয়াতে রাগে ফুঁসছে ওদের শত্রু। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 13। দীপ্তি অরণ্য। আজ পূর্ণিমা রাত্রি। আজ কাব্য 1 ঘন্টার জন্য হলেও মানুষ থেকে সর্প রূপে আসবে। আজ সব সর্পদের খোলস বদলানোর পালা কাব্যেরও হবে। কাব্যের পাশে শুয়ে আছে শুভ্রা, কিন্তু কাব্যের মনে ভয় বিরাজ করছে, যদি শুভ্রা ওর সত্যিটা জানতে পেরে ওকে ছেড়ে চলে যায়। সেই ভয়ে ভীত থাকে কাব্য। ঘড়ির ঘণ্টা ঢংঢং করে উঠল, সময়টা জানান দিচ্ছে যে কাব্যকে এখন চাঁদের আলোয় যেতে হবে। কাব্য শুভ্রার কপালে গভীর চুম্বন করে তারপর ছাদে চলে গেল। ছাদে গিয়ে সে তার সর্প রূপ ধারণ করল। নীল সাদা মিশ্রিত সর্প হলো, পিঠে দুটো বড় বড় ডানা। মাথায় নীল পাথর আর চাঁদের আলো নীল পাথরে পড়তে নীল পাথর থেকে নীল রঙের রশ্মি বের হতে লাগল। সামনের 20 দাঁত দুটো বড় বড়। চোখ দুটো জ্বলজ্বল করে উঠছে। পুরো শরীরে আলো পড়তে কেমন চকচক করে উঠল। কাব্য তার ডানার সাহায্যে শূন্যে উঠে গেল। আস্তে আস্তে কাব্যের শরীরের ব্যথা অনুভব হতে লাগল। মোক্ষম সময় এসে গেছে। শূন্যে থেকে নিচে নেমে কাব্য ছাদের ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আস্তে আস্তে তার খোলস বদলাতে শুরু করল।
খোলস বদলানোর পর কাব্য তার মানুষ রূপে আসে, কিন্তু পিঠে ডানাটা থেকে যায়। এখন ডানাটার রং পরিবর্তন হওয়ার পালা। ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। কাব্যের ডানা নীল রঙের থেকে হতে লাগলো নীল আর সাদা রঙের কম্বিনেশনের একটা ডানা। এই ডানাটার জন্য কাব্যের রূপ যেন আর বেড়ে গেল। দেখতে দেখতে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। কাব্য ডানা দুটো অদৃশ্য হয়ে যেতেই কাব্য পিছন ফিরে তবদা খেয়ে গেল, কারণ পিছনে দাঁড়িয়ে আছে শুভ্রা। কাব্য 1 পা 2 পা শুভ্রার দিকে এগিয়ে যেতেই শুভ্রা দৌড়ে ছাদ থেকে নেমে এসে রুমে চলে আসতেই দেখল কাব্য বিছানায় বসে আছে। কাব্য তার পাওয়ারের ব্যবহার করে শুভ্রার আগে রুমে আসলো। শুভ্রা রুম থেকে বের হয়ে যেতে নিলে কাব্য সেই রুমের দরজাটা চোখের ইশারায় বন্ধ করে দিল। এতে শুভ্রা ভয় পেয়ে গেল। কাব্য শুভ্রার কাছে গিয়ে হাতটা ধরতেই শুভ্রা বলল, ছুবেন না আমায়, আমার থেকে দূরে থাকুন। ঘৃণা লাগছে আপনার স্পর্শ। শুভ্রা, লিসেন টু মি, আমার কথাটা তো শুনো। শুনবো না আমি? আমি এতদিন একজন সর্প মানবের সাথে বসবাস করেছি, থেকেছি। ভাবতেই ঘৃণা লাগছে। শুভ্রা প্রতিটা কথা কাব্যের বুকে তীর চালানোর মতো। কাব্য এইটা প্রথম দিন থেকেই জানত শুভ্রা জানলে এমন করবে। কাব্য শুভ্রার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট শুভ্রা, আমি যদি হই সর্প মানব তাতে কি আসে যায়? তোমার তো কোন ক্ষতি করিনি, বরং তোমাকে পরম যত্নে রেখেছি মনের মণিকূটরে। তার কি কোন দাম নেই? আপনি আমাকে ঠকিয়েছেন। আপনার পরিচয় লুকিয়ে গেছেন তার বেলা। আমি থাকবো না আপনার সাথে, আমি বাপের বাড়ি চলে যাব। আমি আপনাকে ডিভোর্স দিব, শুনেছেন আপনি? শুভ্রার মুখে ডিভোর্সের কথা শুনে কাব্য রেগে গেল। শুভ্রার চুলের মুঠি ধরে বলল, তোর কি মনে হয় এত কাঠখড় পুড়িয়ে তোকে আমি পেয়েছি আর তোকে আমি ছেড়ে দিব? নয়, আমি থাকবো না আপনার মতো একটা পশুর সাথে। তুই থাকতে বাধ্য, কারণ তুই আমার বিবাহিতা স্ত্রী। এখন আছি কিন্তু পরে থাকবো না। শুভ্রার চুলে মুঠিটা ছেড়ে দিয়ে কাব্য তার সর্প রূপ ধারণ করল, অর্ধ মানব আর অর্ধ সর্প, পিঠের দুপাশে দুটো ডানা, মাথায় নীল পাথর, আর সামনে দুটো বড় বড় বিষ দাঁত। কাব্য শুভ্রাকে তার লেজে পেঁচিয়ে ধরে টেনে তার কাছে নিয়ে এসে বলল, তুই ঘৃণা কর বা ভালোবাসো, তোকে আমার সাথেই থাকতে হবে। তুই যে আমার প্রাণ ভ্রমর। এদিকে শুভ্রা ছটফট করছে ছুটার জন্য। কাব্য শুভ্রাকে শুয়ে দিয়ে নর্মাল রূপ নিয়ে শুভ্রা উপর শুয়ে পড়ল। শুভ্রা রাগে ক্ষোভে বলল, নামুন আপনি। আপনার ছোঁয়া আমার জন্য পাপ। মোটেও না, বরং আমার ছোঁয়াগুলো তোমার জন্য পবিত্র, বিকজ তুমি আমার স্ত্রী। কথাটা বলে কাব্য শুভ্রার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। শুভ্রা ছুটার জন্য অনেক চেষ্টা করলেও কিন্তু কাব্যের শক্তির কাছে সে একদম পিঁপড়ে। আজ কাব্য অনেকটা বেসামাল হয়ে গেছে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে মিলিত হচ্ছে শুভ্রার সাথে। প্রচণ্ড ব্যথায় শুভ্রা চোখ মুখ খিচে আছে। 14 শুভ্রাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে কাব্য। কিন্তু শুভ্রার চোখে একটুও ঘুম নেই। শরীরে ভাজে ভাজে ক্ষত হয়ে আছে। কাল শুভ্রা দেখেছে কাব্য নামক জানোয়ারের আসল রূপ। শুভ্রা খুব ভয় পাচ্ছে মনে মনে, এখন ভাবছে কিভাবে কি করবে, ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠছে। এরই মধ্যে কাব্য শুভ্রার ঘাড়ে মুখ ঘষছে। শুভ্রা চোখ মুখ খিচে চুপ করে শুয়ে আছে। কাব্য এইবার একটানে শুভ্রাকে ওর দিকে ঘুরিয়ে নাকে নাক ঘষে বলছে, খুব রাগ করেছ? আপনার এই সব আদিক্ষেতা বন্ধ করুন। আপনার ছোঁয়া আমার কাছে বিষের মতো বিষাক্ত লাগছে। আপনার থেকে মুক্তি চাই। কাব্য শুভ্রার কানে ফিসফিসে বলল, এই বিষই তোর আজীবন সহ্য করতে হবে। তোর মুক্তি নেই বুঝলি, বলে শুভ্রার ঠোঁটে পাগলের মতো কিস করে ছেড়ে দিয়ে তারপর উঠে গেল ফ্রেশ হতে। শুভ্রা বসে বসে কাঁদছে। শুভ্রা মনে মনে ভাবল সে পালিয়ে যাবে, থাকবে না কাব্যের কাছে। কাব্য আসতেই শুভ্রা তার ব্যথাতুর শরীর টানিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। কাব্য শুভ্রার জন্য খাবার নিয়ে এসে দেখে শুভ্রা শুয়ে আছে। কাব্য শুভ্রার কাছে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুভ্রা চোখ মেলে তাকাতে দেখে কাব্য বসে আছে। শুভ্রা মুখটা ঘুরিয়ে নিতে কাব্য টক্ত শ্বাস ফেলে বলল, উঠো, উঠে খেয়ে নেও। ইচ্ছে করছে না? না করলেও খেতে হবে। আমার কি ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই। বিয়ে করেছেন বলে কি কিনে নিয়েছেন? শুভ্রা এইবার বেশি বেশি হচ্ছে। তোমার সবকিছু আমাতে সীমাবদ্ধ। তোমার ইচ্ছে অনিচ্ছে আমি ঠিক করব, তুমি না চুপচাপ খেয়ে নেও।
খাবারটা মুখের সামনে ধরতে শুভ্রা মুখটা ঘুরিয়ে নিল। কাব্যের প্রচণ্ড রাগ উঠছে কিন্তু কাব্য নিজেকে সংযত করছে। কিন্তু আর কতক্ষণ রাখতে পারবে তা বুঝতে পারছে না। কাব্য মুখটা চেপে ধরে খাবারটা দিল। শুভ্রা খাবারটা ফেলে দিতে নিলে কাব্য বলল, আল্লাহ কসম শুভ্রা, তুই যদি এখন খাবারটা ফেলে দিস তাহলে আমার সব থেকে ভয়ঙ্কর রূপটা তুই দেখবি। নাও ইউ ডিসাইড তুই কি করবি আর করবি না। শুভ্রা কাব্যের কথা তোয়াক্কা করে মুখ থেকে খাবারটা ফেলে দিল। মুহূর্তে কাব্য রেগে গেল। কাব্য রেগে গিয়ে শুভ্রার চুলে মুঠি ধরে বলল, তোর সমস্যা কি? আপনি আমার সমস্যা। কাব্যের চোখগুলো নীল হয়ে গেল। খুব ভয়ঙ্কর লাগছে। শুভ্রা আবার বলল, ছেড়ে দিন আমায়। আমি কোন মানুষরূপী জানোয়ারের সাথে থাকব না। আমি মরে গেলেও তোকে ছাড়ব না। আমার আত্মার সাথে মিশে আছিস তুই। কেন ছাড়বেন না? দেহের জন্য। দেহের প্রতি এত লোভ আপনার? চুলে মুঠি ধরে থাকার অবস্থায় কাব্য শুভ্রার গালে ঠাটিয়ে দিল এক থাপ্পড়। অতিরিক্ত রাগে কাব্য তার বিষাক্ত লম্বা জিহ্বা বের করে আয়নাতে ছোঁয়াল দিল। মুহূর্তে আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। তারপর শুভ্রার দিকে আরেকটু ঝুঁকে বলল, যদি দেহের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগেই তোকে ভোগ করতে পারতাম। তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার অন্দরমহলে তোকে নিয়ে আসতাম না। যদি দেহের প্রতি লোভ থাকতো তাহলে তো প্রতি রাতে নষ্টাদের কাছে যেতে পারতাম, তোর কাছে ছুটে আসতাম না। আমি কাব্য চৌধুরী, আমার একটা তুলিতে হাজার মেয়ের লাইন লেগে যাব, তাও সবকিছু ঊর্ধ্বে আমার তোকেই চাই। প্রয়োজনে পা শিকড় বেঁধে রাখব। এখন চুপচাপ খাবারটা খেয়ে নে, নয়তো আমার আরো খারাপ রূপের সাক্ষী হবি। হবেনি তো খারাপ জানোয়ার তো। তোমাদের মানুষের থেকেও ভালো। কাব্য শুভ্রাকে জোর করেই খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হতে শুভ্রা শুয়ে পড়তে কাব্য ও শুভ্রার পাশে শুয়ে পড়ল। তারপর শুভ্রার পেটে ধরে টেনে শুভ্রাকে তার কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে। শুভ্রা চুপচাপ শুয়ে থাকে, কোনটু শব্দ করে না। আচমকা কলিং বেল বাজতে শুভ্রা আর কাব্য একটু অবকা হলো। এই অসময়ে কে এলো তাদের মনে, এই প্রশ্নটা উকি দিল। কাব্য বিছানা থেকে নামতেই শুভ্রা নামল। শুভ্রা রুমের দরজার কাছে আসতে নিলে কাব্য বলে, আগে আমি দেখি কে, তারপর তুমি নিজে আসবা এর আগে। শুভ্রা মুখ খুলে কিছু বলতে নিলে কাব্য বলে, উহুম, কোন তর্ক যেন না শুনি, চুপচাপ দাঁড়িয়ে থাকো এইখানে। কাব্য নিচে গিয়ে মেইন ডোরটা খুলতেই দেখতে পেল শুভ্রার বাবা এসেছে। কাব্য অনেকটা অবাক হলো। কাব্য সালাম দিয়ে কুশল বিনিময় করে বসতে বলে শুভ্রাকে ডাকছে, এই শুভ্রা, শুভ্রা এসো, দেখে যাও বাবা এসেছেন। শুভ্রা কাব্যের ডাক শুনে নিচে নামতে যখন দেখল তার বাবা, তখন সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। পাগলি মেয়ে আমার, তুই কাঁদছিস কেন বলতো? বাবা, এত দিন কোথায় ছিলে জানতো তোমায় কতটা মিস করেছি। জানি তো। ব্যবসা কাজে একটু বিজি ছিলাম। যাতো মা, সব ব্যাগপত্র গুছিয়ে নে, আমার সাথে বাড়ি যাবি। শুভ্রা এই কথাটা শুনে তো মহা খুশি। কাব্যকে জিভ বের করে ভেঙচি কেটে তারপর উপরে চলে গেল ব্যাগপত্র গুছাতে। কাব্য বলল, বাবাই ওকে রেখে যান। আমার জিনিস আমার কাছেই থাক। না, আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। যা কথা ছিল তাই হবে, কথার নড়চড় হবে না। তা তোমার বাবা মা কই? ওনারা সিলেট গিয়েছেন, একটু দরকারে চলে আসবে 56 দিনের ভিতরে। ও আচ্ছা। ওদের কথার মাঝে শুভ্রা ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে নিচে নেমে বলল, বাবা চলো, আমি রেডি। শুভ্রার বাবা কাব্যের কাঁধে চাপড় দিয়ে বলল, তো ইয়াং ম্যান, এইবার আসি। কাব্য শুভ্রার দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে। শুভ্রা যখন গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় কাব্য শুভ্রার কানে কানে বলল, বাপের বাড়ি যাচ্ছ বলে বেশি নাচানাচি কইরো না বউ। আমার নজর কিন্তু সর্বদা তোমার উপর থাকবে। শুভ্রা মুখ ভেঙচি দিল। কাব্য বলো, বেশি ভেঙচি দিও না, তাহলে তোমার মুখের নাজেহাল অবস্থা করে ফেলব। সাবধানে থাকবে। নিজের যত্ন নিও। শুভ্রারা গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দিল। কাব্য কিছু অদৃশ্য রক্ষীদের পাঠিয়ে দিল শুভ্রার পিছন পিছন। শুভ্রা তো মহাখুশি, কতদিন পর তার বাবাকে পেয়েছে। মনের শান্তিতে চোখ বন্ধ করে গাড়ির সিটে গাটা এলিয়ে দিল। 15। গাড়ির মধ্যে শুভ্রা কখন ঘুমিয়ে গেছিল শুভ্রা নিজেই জানে না। ঘুম ভাঙল শুভ্রার বাবার ডাকে। শুভ্রা চোখ কচলে তার বাবার পানে তাকিয়ে বলল, বাবা কি হয়েছে? শুভ্রার বাবা ওনার মেয়ের দিকে তাকিয়ে বলল, মারে আমরা এসে গেছি, আয় রুমে গিয়ে না হয় ফ্রেশ হয়ে ঘুমাবি।
শুভ্রা আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে ব্যাগ নিয়ে রুমের দিকে হাঁটা দিল। শুভ্রার বাবা ও শুভ্রার পিছন পিছন বাড়ির ভিতরে গেল, তারপর কাজের মহিলাকে সব বলে দিল দুপুরে কি কি রান্না করতে হবে বলেই উনি ওনার রুমের দিকে চলে গেল। শুভ্রা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিল। এইদিক কাব্য মায়াবী আয়নাতে দেখে নিল যে শুভ্রা কি কি করছে। সব দেখে কাব্য একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমার খাঁচার বন্দি পাখিনি আমার কাছেই থাকবে। তোমার ডেস্টিনি আমি। আমার বোকা পাখিটা। তুমি আমার কাছেই নিরাপদ, অন্য কারো কাছে না। কাব্য টপ্ত শ্বাস ফেলে সে তার বেকনিতে গেল। মনে পড়ছে সেই প্রথম দিনে কথাগুলো, যখন সে মানুষ রূপে ছিল। কাব্যের জীবনে প্রথম ও শেষ ভালোবাসা কেবলই শুভ্রা। সব তো ঠিকই ছিল, কিন্তু একটা অভিশপ্ত রাত সবটা শেষ করে দিল। কাব্যকে মানুষ থেকে সর্প মানব করে তুলল, এইসব ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলল কাব্য। তারপর কিচেনে গিয়ে কিছু রান্না করে সে বের হয়ে গেল। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল শুভ্রার। ঘড়িতে টাইম দেখে নিল দুপুর 2:03 বাজে। কিন্তু এখন কেউ তাকে ডাকেনি। শুভ্রা বসে হাই তুলছিল, ঠিক সেই সময় শুভ্রার দরজাতে নক পড়ল। শুভ্রা ভিতর থেকে বলে উঠল, এসো। শুভ্রা এসো বলতে ক্যাচ করে দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ল ওর বাবা। শুভ্রা তার বাবাকে দেখে মিষ্টি করে হাসি দেয়। তিনি মেয়ের পাশে এসে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুম হয়েছে আমার মাটার। শুভ্রা তার বাবার কোলে শুয়ে বলল, হুম হয়েছে। নিচে এত চিৎকার চেঁচামেচি কিসের? বাবাকে এসেছে? তোমার খালাতো ভাই রানা আমার সাথেই এসেছে বিদেশ থেকে। কই গাড়িতে তো দেখলাম না। আরে বোকা, আমি কি আজ এসেছি নাকি? আমি তো কাল এসেছি। তোমাকে সারপ্রাইজ দিব বলে বলা হয়নি। যাও হাত মুখ ধুয়ে এসো। আমি খাবার টেবিলে যাচ্ছি বলে তিনি চলে গেল। শুভ্রা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে চেয়ার টেনে বসে পড়ল। তারপর প্লেটে প্লেটে খাবার সার্ভ করে দিল। আচমকাই শুভ্রার কাব্যের কথা মনে পড়ছে। রানা খাবারটা নাড়তে নাড়তে বলে উঠল, বাহ শুভ্রা, বিয়ের পর তো তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বিয়ের পর অনেক উন্নতিই হচ্ছে তোমার। শুভ্রা বিনিময়ে শুধু একটু হেসে খাবার খাচ্ছিল। যতবার খাবার খাচ্ছিল ঠিক ততবার কাব্যের কথা মনে পড়ছে। শুভ্রার বাবা বলে উঠল, মা শুভ্রা, তুই আর রানা একটু ঘুরে আয় তো দেখি। রানা তো অনেকদিন পর দেশে এসেছে, ওকে নিয়ে একটু ঘুরে আসিস বিকালে। তোর মনটাও ভালো লাগবে আর রানারও ঘুরে দেখা হবে। ঠিক আছে, পাশের পার্কটাতে ঘুরে আসব। শুভ্রা অল্প একটু খেয়ে হাত ধুয়ে উঠে যেতে নিলে তিনি বললেন, কি রে মা, কিছু না খেয়ে উঠে যাচ্ছি কেন? বাবা, আমার ভালো লাগছে না আর খেতে, তাই। শুভ্রা আর কিছু না বলে ওর রুমে চলে এলো। কাব্য একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। চারদিকে ঘন জঙ্গল। এই গহীন জঙ্গলে সাধারণ মানুষের আসতে ভয় পাবে। কিন্তু কাব্য পায় না, কারণ সে তো সাধারণ মানুষ নয়। সে যে এক সর্প মানব। যখন মন খারাপ হয় কাব্য এইখানে আসে, আজও তার বাধিক্রম নয়। এইটা সেই পাহাড় যেইখানে কাব্য মানুষ থেকে সর্প মানুষ হয়েছিল। সেই অভিশপ্ত ভয়ঙ্কর রাতের কথা কাব্য কখনো ভুলবে না। ছাড়বে না তাদেরকে যাদের জন্য কাব্যের আজ এই দশা হলো। কিছু মুখোশধারী মানুষের জন্য কাব্যে আজ এই অবস্থা। চোখ বন্ধ করে কাব্য শুয়ে পড়ে পাহাড়ের ওই উঁচু ঢিলার উপরে। শূন্য আকাশের নিচে কাব্যের শুয়ে থাকতে বরাবরই ভালো লাগে। হুট করে কি হলো শুভ্রা জানেন না, তবে কাব্যকে মনে পড়ছে। লাগেজটা খুলতেই সামনে বের হয়ে এলো একগুচ্ছ লাল কাচের চুড়ি আর একটা লাল জামদানি শাড়ি। কাব্য ওকে কিনে দিয়েছিল, কিন্তু কখনো পরা হয়ে ওঠেনি। হঠাৎ করেই মন চাইল একটু লাল শাড়ি পরে সাজতেন। যেমন ভাবা তেমন কাজ। সুন্দর করে লাল শাড়ি পরে সেজে নিল শুভ্রা। চোখে ঘন কাজল, ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, হাত ভর্তি লাল কালারে কাচের চুড়ি, ব্যাস এইটুকুতেই ওকে আরো বেশ লাগছে। নিচ থেকে রানা ডাকল। শুভ্রা রানার ডাক শুনে হাতে পাস ব্যাগ টানিয়ে রুম থেকে বের হলো। রানা এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। শুভ্রা যে কখন রানার সামনে এসে দাঁড়ালো রানা বুঝতে পারেনি। রানা বলল, তোমায় খুব সুন্দর লাগছে। শুভ্রা শুধু একটু ম্লান হাসি দিল। রানা শুভ্রার দিকে তাকিয়ে বলল, মন খারাপ? না, আমার মন খারাপ না, আমি ঠিক আছি। ওদের মধ্যে আর কোন কথা হয়নি।
ওরা গেট পেরিয়ে বড় রাস্তার মোড়ে উঠল। শুভ্রা একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিল, হঠাৎ ইটে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে রানা ধরে ফেলল। কাব্য ও শুয়া থেকে থপ করে চোখ খুলে ফেলল। শুভ্রাকে যে কাব্য বার্ধিত অন্য কেউ টাচ করেছে এইটা কাব্য বুঝে ফেলেছে। চোখ মুখে রাগের ছাপ, হাত মুষ্টিবদ্ধ করে ফেলেল। ঝড়ের বেগে সে ছুটে চলেছে শুভ্রার কাছে। বাঁধিব প্রণয়ের বাহুডোরে। পর্ব 16 শেষ পর্ব। দীপ্তি অরণ্য। কাব্য পৌঁছে দেখে শুভ্রা আর একটা ছেলে পার্কের বেঞ্চে বসে আছে। কাব্য রাগান্বিত হয়ে শুভ্রার দিকে এগিয়ে যেতেই শুভ্রাকে দেখে থমকে গেল কাব্য। কি সুন্দর পরীর মতো দেখাচ্ছে। লম্বা কালো কেশ, লাল জামদানি শাড়ি পরিহিত এক মায়াবী কন্যা তার সম্মুখে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কাব্যের বুক। হঠাৎ কাব্যকে পার্কে দেখে অবাক হলো শুভ্রা। শুভ্রা বলল, কাব্য আপনি এইখানে? হুম আমি। কেন, আমি আসাতে কি তোমাদের অসুবিধা হলো? কাব্যের কথা বলার ধরনটা পছন্দ হলো না শুভ্রার। কাব্য শুভ্রার পাশে থাকা তারা খালাতো ভাইয়ের দিকে তাকাতেই রাগ হচ্ছে। রানা ও সেইম দুইজনাকে যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে এমন। কাব্য রানার ঘাড়ের ট্যাটুটা দেখে যা বুঝার বুঝে ফেলল। শুভ্রার হাত ধরে বলল, চলো বাসায় চলো। রানা বাধা দিয়ে বলল, আরে ভাই কুল, এত হাইপার হচ্ছেন কেন? আর ওকে নিয়ে কোথায় যাবেন? কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের কলারটা উপরের দিকে তুলে বলতে লাগলো, বউ আমার, সম্পত্তি আমার, সো বুঝতেই পারছো আমার জিনিস আমি নিয়ে যাচ্ছে। তাতে কাউকে কৈফিয়ত দিতে পারবো না। বুঝলাম, কিন্তু খালুকে কি বলবো? কাব্য ডেভিল মার্কা ফেস করে বলল, এত ইনোসেন্ট ভাব নেওয়ার দরকার নেই, তোকে আমি চিনে ফেলেছি। এই পাবলিক প্লেস, তাই তুই বেঁচে গেলি। আর রইল বাকি বাবাইয়ের কথা, সেইটা আমি বুঝে নিব। আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, টাটা বলে শুভ্রার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, এতদিন যখন আমার সাথে ছিলে তখন তো দেখিনি এমন সাজতেন। আজ বাহিরের একটা পুরুষের সমানে সেজে এসেছ। বাসায় যে নেই, তারপর তোমার সাজ আমি বের করছি। এইদিকে রানা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল। তার প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। কাব্য আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। কাব্য দেরি না করে চোখ বন্ধ করে হাত দুটো দুই দিকে মেলে দিতে কাব্যের পিঠে ডানা এসে গেল। এইটা দেখে শুভ্রা ভয় পালিয়ে যেতে নিলে কাব্য শুভ্রাকে ধরে নিয়ে কাব্যের বিষ জিহ্বা বের করে শুভ্রার কপালে তন্দ্রা বিষ দিয়ে তারপর শুভ্রাকে পাজাকোলে নিয়ে অদৃশ্য হয়ে উড়ে যাচ্ছে আকাশপথে। অন্ধকার একটা রুমে শুয়ে আছে শুভ্রা। শুভ্রা শুয়ে থাকায় অবস্থায় কপালটা চেপে ধরে আহ করে উঠল। কাব্য শুভ্রাকে জড়িয়ে ধরে শুয়েছিল। শুভ্রার আর্তনাতে কাব্য উঠে রুম আলোকিত করল। বন্ধ রুমে হঠাৎ আলো জ্বলে উঠাতে চোখটা কেমন ঝলসে উঠল। তারপর পিটপিট করে চোখটা খুলে তাকাতে দেখল কাব্য খালি গায়ে শুধু একটা প্যান্ট পরা অবস্থায় কোমরে দু হাত দিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে। শুভ্রা চোখ নামিয়ে ফেলে আবার চোরা চোখে কাব্য দিকে তাকাতে কাব্য বলে উঠল, জামাইটা তোমার এত লুকিয়ে চুরিয়ে দেখার কিছু নাই। এখন প্রশ্নের উত্তর দেও, তোমার সাহস কি করে হয় অচেনা একটা লোকের সাথে বের হতে? অচেনা নাও, আমার খালাতো ভাই রানা। বাবার সাথে দেশে ফিরেছে। বাবা বলেছে ওকে ঘুরতে নিয়ে যেতে। সো হোয়াট? শুভ্রা তাই বলে ঢেংঢেং করতে করতে পার্কে নিয়ে যাবে। আবার শাড়ি পরেছ কই? আমার সামনে থাকলে কখনো তো শাড়ি পরতে দেখি নাই। আজ বাহিরে একটা মানুষের সাথে শাড়ি পরে সেজে গুছে বের হয়ে গেছো। শুনো শুভ্রা, আমি ছাড়া তুমি কারো কাছে সেফ না, ইভেন তোমার বাবার কাছেও না। শুভ্রা চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল অচেনা লাগছে। শুভ্রা কাব্যের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? এইটা তো আমাদের রুম না। তুমি কোথায় জানো? তুমি আমার রাজ্যে। তোমাকে আমি সর্প রাজ্যে নিয়ে এসেছি, যাতে করে তুমি পালিয়ে যেতে না পারো। এখন থেকে তুমি আমার বন্দিনী হয়ে থাকবে। আমি বাবা যাব। এই তোমার না বিয়ে হয়েছে কিসের এত বাবা বাবা? চুপচাপ এইখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করি। এইখান থেকে এক পাও নামাবে না। শুভ্রা চুপচাপ বসে রইল। কাব্য গিয়ে শুভ্রার জন্য খাবার নিয়ে আসলো। শুভ্রার ভাবতেই অবাক লাগছে যে সর্প রাজ্যে সে এক মানুষ। কাব্য খাবার নিয়ে এসে শুভ্রার সামনে ধরতেই শুভ্রা খাবারটা নিল। তারপর চুপচাপ খাবারটা খেয়ে নিল। কাব্য শুভ্রাকে একটা তরল মেডিসিন দিয়ে বলল, এইটা ভেষজ ওষুধ, খেয়ে নেও, খেলে মাথা ব্যথা কমবে। শুভ্রা নাক মুখ ছিটকে খেয়ে নিল। কাব্য শুভ্রাকে শুইয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও। কোথায় যাবেন?
কাজে আমার ভয় হচ্ছে। ভয়ের কিছু নেই, আমি অলওয়েজ তোমার সাথে আছি। এইটা কাব্যের রাজ্য, কাব্যের রাজ্যে এসে তোমাকে ক্ষতি করার দুঃসাহস কারো নেই। আসি বলে শুভ্রার কপালে গাঢ় চুম্বন করে কাব্য চলে গেল। কাব্য বসে আছে শুভ্রার বাবার সামনে। শুভ্রার বাবার পাশে বসে আছে রানা। কাব্য বলল, তো মিস্টার সরকার, আপনি তাহলে পিশাচ মানব, আর আপনার পাশে বসে থাকা এই মানবটাও পিশাচ মানব। ক্রূর হাসি দিল শুভ্রার বাবা আর রানা। তারপর বলতে লাগলো, তাহলে তুই সব জেনে গেছি। গোটা একটা রাজ্য চালাই আমি। আর আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। যা চাই দিয়ে দেও। কি মনে হয় আপনাদের আমি আমার রাজ্য আপনাদের দিয়ে দিব? আজ আপনাদের লোভের জন্য আমি সর্প মানব। পূর্বের প্রতিশোধ তো আছেই। তন্ময় সরকার বলল, যদি শুভ্রার ক্ষতি করি তাহলে ও কি দিবে না? কাব্য শুভ্রার বাবার চোখে চোখ রেখে বলল, আমি কাব্য চৌধুরী। আর শুভ্রা আমার গোটা দুনিয়া। আর সেই দুনিয়ায় দিকে হাত বাড়াবে তাকে আমার বিষাক্ত ছোবলে নীল করে ফেলব। বাট কি করে আমরা যে পিশাচ। কাব্য হেসে বলল, বাপেরও বাপ থাকে, আর তোদের মতো পিশাচদের সাথে কি করব তোরা কল্পনাও করতে পারবি না। তন্ময় সরকার, তোকে শুভ্রা এত ভালোবাসে আর তুই নিজের কন্যার ক্ষতি চাস? ছি ছি ছি। ভাগ্যিস শুভ্রা দেখতে পাইনি, নয়তো বেচারি কত কষ্ট পেত। তোদের দিন শেষ হওয়ার পথে। শুধু অপেক্ষা কর। তোর কি মনে হয় আমাদের এইখানে এসে এত তাড়াতাড়ি যেতে পারবি? তো কি মনে হয় তোরা আমার সাথে পারবি? শুভ্রার বাবা বিড়বিড় করে মন্ত্র পড়ে তারপর একটা অস্ত্র নিল। রানাও তাই করল। আর কাব্য তার সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করল। পাঁচটা মাথা, ভয়ঙ্কর বিষাক্ত লম্বা দুটো দাঁত। আর পিঠের উপর পাখা। যেই না শুভ্রার বাবা কাব্যকে আঘাত করতে যাবে অমনি কাব্য শুভ্রার বাবার দিকে আগুনের গোলা নিক্ষেপ করল। আর এই দিকে রানা যখন বিষাক্ত তীর নিক্ষেপ করতে যাবে ঠিক সেই সময় কাব্য তার হাত দিয়ে সুরক্ষা বলয় তৈরি করে নিল। প্রচুর লড়াই চলছে। কাব্যের রাজ্যে সব সর্প মানব চলে এসেছে শুভ্রাদের বাসায়। এইদিকে পিশাচ রাজ্যের সব পিশাচরাও উপস্থিত। দুই জাতের লড়াই চলছে। ভয়ঙ্কর এক লড়াই চলছে। কাব্য একে একে সকল পিশাচ সেনাদের হত্যা করছে। কাব্য একসাথে পাঁচটা কাব্য হয়ে গেল। পাঁচটা কাব্য দেখে কোনটা আসল কাব্য রানা আর তন্ময় সরকার বুঝতেও পারছে না। কাকে ছেড়ে কাকে ধরবে সেটাই ভাবছে কাব্য, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। কাব্য একটা তরল পদার্থ ওদের শরীরে ছিটিয়ে দিতে ওদের শরীরটা জ্বলতে শুরু করলো, ওরা ছটপট করতে শুরু করলো, আস্তে আস্তে ওরা মাটিতে লুটিয়ে পড়ল। ওরা মাটিতে লুটিয়ে পড়তে কাব্য ইশারাতে ওর রক্ষীরা ওদের দুজনকে বন্দি করে নিয়ে যায় সর্পরাজ্যে। তন্ময় সরকার আর রানার পরাজয়ের মাধ্যমে শেষ হয় পিশাচ রাজ্য। ওদের পরাজয়ের সাথে সাথে বাকি পিশাচ সেনারা ধ্বংস হয়ে যায়। এত কিছু হয়ে গেল, শুভ্রা ঘুণাক্ষরে ওটের পেল না, আসলে কাব্য পেতে দেয়নি। কাব্যরা ফিরে আসে ওদের রাজ্যে। কাব্য ফিরে এসে সবার আগে তার রুমে যায়, গিয়ে দেখে শুভ্রা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কাব্য একটু হাসল, তারপর শুভ্রার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে শুভ্রার পাশে শুয়ে পড়ল, শুভ্রাকে জড়িয়ে ধরে। মধ্যরাতে শুভ্রার ঘুম ভাঙ্গে, ঘুম ভাঙ্গতে নিজেকে আবিষ্কার করে কাব্যের দৃঢ় বাঁধনের। শুভ্রা নিজেকে ছাড়াতে চাইলে কাব্য আরো জোরে চেপে ধরে, তারপর ফিসফিস করে বলে, সমস্যা কি, চুপচাপ থাকতে পারো না, এত ছটপট কিসের? ছাড়ুন, ভালো লাগে না। কাকে, আমাকে না আমার স্পর্শকে? দুটোই। তোমাকে আজ একটা গল্প বলি, চুপচাপ শুনো, কোন কথা বলো না। একটা হ্যাপি ফ্যামিলি ছিলাম আমরা। আমি, মা, বাবা আর ভাই, কত সুন্দর একটা পরিবার, হাসি খুশিতে ভরা একটা সুখের পরিবার। আমি ছিলাম ছোট, তাই বরাবর সবার চোখের মণি ছিলাম, সবাই আমাকে অনেক আদর করত। কিন্তু একদিন কালবৈশাখীর ঝড় এসে সব লন্ড ভন্ড করে দিল। সেই দিন ছিল আমার বড় ভাইয়ের জন্মদিন। আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো পুরো পরিবেশ আলোকিত হয়েছিল। আমাদের গাড়িটা হঠাৎই খারাপ হয়ে যায়। আর এমন জায়গায় খারাপ হয় যেইখানে দুই পাশে বন আর বন, পাহাড় ঘেরা। সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না। হঠাৎই দূর পাহাড়ের উপর একটু আলোর চিহ্ন দেখা যায়। সেই আলোর দিকে অগ্রসর হতে লাগলাম আমরা। আচমকা গিয়েই থমকে যাই। ওখানে ব্ল্যাক ম্যাজিক চলছিল। আর তাদের থেকে দূরে একটা বড় খাঁচায় বন্দি সর্প রাজা। আর যেই সব লোকেরা ব্ল্যাক ম্যাজিক করছিল তাদের পাশে দাঁড়িয়ে আছে কিছু পিশাচ সেনা।
এই রকম একটা পরিস্থিতিতে আমরা সকলে থমকে যাই। দুটো লোক সেই খাঁচাটা খুলে সর্প রাজাকে নিয়ে এসে বলির স্থানে নিয়ে আসে। সর্প রাজা ছিল খুবই আহত, তাই তিনি ওনাদের সাথে লড়াই করতে পারছিল না। ওনাকে শোয়ানো হলো বলির জন্য। ওনার হাত পা বাঁধা। উনি চাইলেও কিছু করতে পারছিল না। যেই মুহূর্তে ধারালো এক রামদা এনে যেই মুহূর্তে ওনাকে মারতে যাবে ঠিক সেই সময় আমার বাবা চিৎকার করে ওঠে। হঠাৎ মানুষের চিৎকার পেতে ওনারা পিছন ফিরে তাকিয়ে দেখল আমরা চারজন। আমার বাবাকে সহ আমাদের ধরে ওনাদের সামনে নিয়ে আসা হয়। আমার বাবা বলে উঠল, এইটা অন্যায়, এইটা ঠিক না। ওদের মধ্যে একজন তান্ত্রিক বলে উঠল, ঠিক ভুল তুই আমাদের শিখাবি? জানি সেই দেখছি সেইখানে পড়ে রয়েছে আহত অবস্থায় কোন সাধারণ মানুষে একটা সর্প মানব। ওর ক্ষমতা অনেকে। ওর কাছে মনি আছে যার ক্ষমতা বলে প্রকাশ করা যাবে না। আমার বাবা তখন বলে উঠল, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার বাবা যখন ওদের সাথে কথাতে ব্যস্ত তখন সেই সময় আমি একটা কাজ করি। ছোট থেকেই আমি খুব দুষ্ট আর ডানপিটে ছিলাম। ভাইয়া বরাবরই শান্ত ছিল। আমি গিয়ে ওই রাজাটার বাধা খুলে দেই। ওরা আমার বাবার কথাতে এতটাই মগ্ন ছিল আমার দিকে কেউ লক্ষ্য করেনি। ওই রাজাটা অস্ফুটে স্বরে বলল, কে তুমি? আমি কাব্য চৌধুরী। আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য বলুন? ওই যে দেখতে পাচ্ছ পাত্রটা, ওটাতে পানি আছে। ওই পানি আমার গায়ে ছিটিয়ে দিলে আমি আমার সব শক্তি ফিরে পাব। আমি তৎক্ষণাৎ সবার অলোকে পাত্রটি নিয়ে পানি ছিটিয়ে দিলাম। রাজা আস্তে আস্তে তার শক্তি ফিরে পেতে শুরু করল। ঠিক সেই সময় একটা পিশাচ সেনা আমাদের দেখে নেয়। আর সেই সেনাটা চিৎকার করতে সবাই আমাদের দেখে নেয়। তান্ত্রিকটা আমাদের আক্রমণ করতে গেলে বাবা যজ্ঞের কুণ্ড থেকে একটা আগুনের লাঠি উঠিয়ে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারতে তান্ত্রিকের গায়ে আগুন লেগে যায় আর তান্ত্রিক মারা যায়। তান্ত্রিক মারা যেতে পিশাচ সেনারা ক্ষেপে যায়, কারণ পিশাচ সেনাদের ভরসা তান্ত্রিক ছিল। ততক্ষণে রাজাটা সুস্থ হয়ে যায়। সে তার সর্পরূপ ধারণ করে একে একে সকলকে মারতে থাকে, কিন্তু ওদের মধ্যে থেকে তিনজন পিশাচ সেনা আমার বাবা মা আর ভাইকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে। আমাকে মারতে পারেনি, কারণ আমাকে সেফটিতে রেখে রাজা যুদ্ধ করছিল। কিন্তু বেশিক্ষণ পারল না, কারণ ওরা ওনাকেও বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল। সেইটা এতটা বিষাক্ত আর ধারালো ছিল রাজা কাবু করে ফেল। তিনি বুঝতে পেরেছিল বেশিক্ষণ ওনাদের সাথে পারবে না, আর উনি একটা নীল পাথর বের করে দিয়ে একটা মায়াবী আয়না ডেকে উঠাতে একটা ধাক্কা দিয়ে আমাকে সেইটার ভিতর পাঠিয়ে দেয়। তারপর কি হলো মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন এই রুমে নিজেকে আবিষ্কার করলাম। একটা আর্চায় বসে আছেন আমার মাথার কাছে। আমার জ্ঞান ফিরতে দেখে তিনি বললেন, রাজার নেই, আর ওনার সব শক্তি তোমাকে দিয়ে গেছেন। তুমি আর কোন সাধারণ মানুষ নও, তুমি একটা সর্প মানব। আমাদের নতুন রাজা। এইটা বলে তিনি আমাকে আমার মাথায় সেই নীল পাথর যুক্ত চেইনটা পরিয়ে দেয়। আর তখন থেকে আমি সর্প রাজা। আরেকটা কথা কি জানো, তোমার বাবা আর তোমার কাজিন ওরা পিশাচ। ওদের কাছে থাকলে তোমার ক্ষতি হতো, তাই তোমাকে নিয়ে এসেছি। আপনি মিথ্যা বলছেন, আমার বাবা কখনোই এমন পাপা কাজের সাথে যুক্ত হবেন না। না, সত্যি বলছি। তোমার বাপ ভাই বন্দি আছে, কাল সকালে জেনে নিও সবটা। আপনার মা বাবা যদি মারাই যায় তাহলে ওরা কারা যাদেরকে আমি চিনতাম? কেউ শুধু তোমার বাবার পরিচিত ছিল, তাই তাদেরকে ভয় দেখিয়ে মিথ্যা বলিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছি, যাতে করে তোমাকে আমার কাছে রাখার লাইসেন্স রাখতে পারি। অনেক কথা হলো, আসেন মহারানী, আপনাকে একটু আদর করি। আপনাকে শাড়ি পরায় অবস্থাতে ভীষণ সুন্দর লাগে, ইচ্ছে করে একদম বুকের ভিতর লুকাইয়া রাখি। কথাটা বলে কাব্য শুভ্রাকে কাছে টেনে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। কাব্যের মাতাল করা স্পর্শে শুভ্রাও মাতাল হয়ে যাচ্ছে। ওরা ডুব দিচ্ছে ভালোবাসার এক সমুদ্রে। পরের দিন সকালে শুভ্রা গেল সেইখানে যেইখানে তার বাবাকে বন্দি রাখা হলো। শুভ্রা কেঁদে দিয়ে বলল, বাবা তুমি পিশাচ সিদ্ধ। লোকটি মুখে কোন অনুতাপ নেই, তিনি বললেন, বাবাকে তোর বাবা। আমি তোর বাবা নই, না তুই আমার মেয়ে। তোকে আমি পালক এনেছি তোর মায়ের কারণে। আমাদের দাম্পত্য জীবনে কোন সন্তান হচ্ছিল না, তাই তোকে পালক নেই। শুভ্রা তার বাবার কথায় কেঁদে দিল। তিনি আরো বললেন, তোর মাকে আমি নিজের হাতে খুন করি, কারণ ও সবটা জেনে গিয়েছিল। আমার যখন কুমারী মেয়ের দরকার ছিল তখন ভাবলাম তোকে বলি দিব, ঠিক তখনই কাব্য তোকে নিয়ে যায়। আর আমাকে বন্দি করে রাখে। কিন্তু আটকে রাখতে পারেনি, আমি ছুটে আসি।
এসে তোকে নিয়ে যায়। কাব্যকে কাবু করতে কিন্তু ও এতটা চালাক যে ঠিক বুঝে গিয়ে তোকে সরিয়ে নিল। কথাটা বলে তিনি খাঁচার ভিতর থেকে এক হাত বের করে শুভ্রার গলাটা চেপে ধরে। শুভ্র সেইটা ছাড়ানোর জন্য ছটপট করতেই সেই সময় কাব্য একটা ধারালো তলোয়ার নিয়ে হাত কেটে ফেলে শুভ্রাকে নিয়ে যায়। শুভ্রা এতটা ভয় পেয়েছিল যে শুভ্রা জ্ঞান হারিয়ে ফেলে। রাজচিকিৎসক ডাকা হলে রাজচিকিৎসক হেসে বলল, সুখবর আছে, সুখবর আছে রাজা। আমাদের রানীমা মা হতে চলেছে। কাব্য একবার অচেতন থাকা শুভ্রার দিকে তাকায় তো আবার রাজচিকিৎসকের দিকে তাকিয়ে বলল, সত্যি? জি রাজা। কাব্য বলল, আলহামদুলিল্লাহ। আমি ওকে নিয়ে বাড়ি যাব। আর সর্প রাজ্যে উৎসবের আয়োজন করো, আমি পরে আসব বলে কাব্য শুভ্রাকে কোলে নিয়ে আয়নার ভিতরে প্রবেশ করে তাদের বাড়িতে চলে এলো। সবার আগে শুভ্রাকে শুইয়ে দিল। কিচেনে গিয়ে শুভ্রার জন্য পায়েস রান্না করা শুরু করল। ঘুম থেকে উঠে শুভ্রা দেখে সে তার বাড়ি। সে অবাক হয়ে আশেপাশে দেখতে লাগলো। কাব্য ওয়াশরুম থেকে বের হয়ে বলতে লাগলো, যাক তুমি উঠেছ, তাহলে তো ভালোই হলো, ফ্রেশ হয়ে নেও। আমি এইখানে কখন এলাম? পরে বলবো সবটা, আগে জলদি ফ্রেশ হয়ে নেও। একটা কথা বলবো। কি কথা? আগে ফ্রেশ তারপর সব কথা। কাব্যের কথায় শুভ্রা ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে বসতেই শুভ্রার মুখের সামনে এক চামচ পায়েস তুলে দিয়ে বলল, খেয়ে নেও। শুভ্রা চুপচাপ খেয়ে নিল। কাব্য শুভ্রার কপালে ডিপলি কিস করে বলল, শুভ্রা, আমরা দুইজন মা বাবা হতে যাচ্ছি। তোমার এই ছোট পেটে আরও একটা ছোট প্রাণ, যত্নে থাকবে তুমি। আজকের দিনে সেরা উপহার। সব অশুভ শক্তিকে হারিয়ে আমরা জিতে গেছি। শুভ্রা খুশিতে কেঁদে দিল কাব্যকে জড়িয়ে। তারপর বলল, আমাদের ভালোবাসার প্রতীকও আমাদের অংশ। কাব্য ঘাড় কাত করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসো তুমি? হুম বাসি। তাহলে এমন করেছিলে কেন তুমি? আপনি সত্যিটা লুকিয়েছিলেন তাই। কাব্য দু হাতে শুভ্রাকে জড়িয়ে ধরে বলল, বলেছিলাস না বাঁধিব প্রণয়ের বাহুডোরে। হুম টিচার সাহেব, উফ সরি সরি টিচার, না সর্প মানব সাহেব, আপনার প্রণয়ের বাহুডোরে বাধা পড়েছি। ভালোবাসি আপনাকে কাব্য। আমিও ভালোবাসি তোমাকে। সমাপ্ত।